আজকের গল্প কথায় থাকছে অদ্ভুতুরে 10টি গল্প। গল্পগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। প্রথম গল্প, মধ্যরাতে কঙ্কালের সাথে। স্টেশনের লোহার গেটটা এক ধাক্কায় খুলে দৌড় দিলাম টিকিট কাউন্টারের দিকে। অনেক রাত হয়ে গেছে, ট্রেন পাবো কিনা জানি না। টিকিট কাউন্টারের সামনে যেয়ে হতাশ হতে হলো আমাকে। বন্ধ, কিন্তু কিছু করার নাই আমার এইখানে অপেক্ষা করা ছাড়া। একটা টুল দেখে বসে পড়লাম সেখানে। আজকে সকালেই জয়দেবপুর এসেছি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। এ পাস করেছি গত বছর, বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কখনোই কোন রিপ্লাই আসেনি। সুতরাং কি হবে তা তো জানি না, বরাবরের মতো কোন রিপ্লাই আসবে না, কিন্তু তাও দিতে আসা, কিছুটা ফর্মালিটি আর কি। এসে পড়লাম বিপদে। ইন্টারভিউ দিতে দিতে বিকেল হয়ে গেল। সেখান থেকে গেলাম এক বন্ধুর বাসায়। সেইখান থেকে রাতের খাওয়া দাওয়া সেরে স্টেশনে ফিরতে ফিরতে রাত প্রায় 12:30 বেজে গেল। এখন উল্লুকের মতো বসে থাকা ছাড়া কোন উপায় নাই। কখন ট্রেন আসবে কে জানে। বসে আছি আর মাঝে মাঝেই নিজের শরীরে জোরে থাপ্পড় বসাচ্ছি মশা তাড়ানোর জন্য। বসে থাকতে থাকতে একটু ঝিমুনি এসে গেছিল। হঠাৎ কানের কাছে কে যেন চিৎকার করে উঠলো, পেয়ে গেছিল। চিৎকার শুনে ধর্মিয়ে উঠে বসলাম আমি। এবার আমার চিৎকার দেওয়ার পালা। দেখলাম কিংবদর্শন 2টা কঙ্কাল আমার সামনে দাঁড়ানো। কি ভেবেছিলি রে টমরা, তুই লুকিয়ে থাকলে আমরা তোকে খুঁজে পাবো? একটা কঙ্কাল বলে উঠল। টমরা কে? বললাম আমি, ভয়ে থেমে উঠেছি। কে আবার? তুই টমরা, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে যে, বলল অন্য কঙ্কালটা। এই কঙ্কালটার আবার একটা পানাই। কোথায় যাব যেন কিছু বোঝে না। তোর আজকে বিয়ে না? তাড়াতাড়ি চল। বিয়ে? চমকে উঠলাম আমি। কিসের বিয়ে? কাল বিয়ে, গলা দিয়ে ফ্যাস ফ্যাস আওয়াজ বের হল। তোর বিয়ে? বটগাছের পেতনির সাথে বিয়ের আসর ছেড়ে পালিয়ে আসলি, আর এখন কিছু বুঝতে পারছিস না? বলল এক পাকা। আমি তো মানুষ, আমার পেতনির সাথে বিয়ে হয় কিভাবে? বললাম আমি। কে বলল তুই মানুষ? মরা মানুষের ভিতর লুকালেই মানুষ হয়ে যায় নাকি? মরা মানুষ? আরে মরা পাচ্ছেন কোথায়? আমি তো জলজ্যান্ত মানুষ, দেখছেন না? মরলে আমি টের পেতাম না। খ্যাক খ্যাক করে হেসে উঠল এক পাটা। ওরে, মানুষ কখন মরে তা কি সে টের পায়? বলল সে কি তাহলে কি সত্যিই আমি মরে গেছি? চমকে উঠলাম আমি। হ্যাঁ রে হ্যাঁ, তুই মরে গেছিস রে। আর আমাদের টমরা তোর পেটের মধ্যে থেকে কথা বলছে। চোখে পানি চলে আসল আমার। হায়, জীবনে তো ধরতে গেলে এখনো কিছুই দেখিনি। প্রেম করিনি, নাইট ক্লাবে যাইনি, সবই তো এখনো করা বাকি। শেষ পর্যন্ত কিনা এভাবে বেসিকের মতো মরলাম। যেতে কি হবেই? একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি। হবে না আবার? ধমক দিল প্রথম ভূতটা। তোর না গায়ে গু হয়ে গেছে? গায়ে গু আবার কি? মানুষের যেমন গায়ে হলুদ হয়, তেমনি আমাদের হয় গায়ে গু। কিছু বুঝিস না, বলল প্রথম কঙ্কালটা। হায়, সব আশা বুঝি শেষ পর্যন্ত বোধ হয় আমাকে বটগাছের পেতনিকেই বিয়ে করতে হবে। বটগাছের পেতনি দেখতে কেমন হবে কে জানে, তবুও একটা শেষ চেষ্টা করা যাক। দেখুন, আমি বোধ হয় মরিনি, আমাকে ছেড়ে দিন, বললাম আমি। কোন ভূত যখন কোন মরার ভিতরে ঢুকে পড়ে, তখন সেই মরাটার চেহারা সেই ভূতটার মতো হয়ে যায়। দেখো না, তোর চেহারাও টংরার মতো কেমন অকুৎসিত হয়ে গেছে, বললে পাটা। চেহারা আমার ভালো না, এটা ঠিক, তাই বলে এমন অপমান? আমাকে বলে অকুৎসিত? মানে কুৎসিতের চেয়েও কুৎসিত। দেখেন ভালো হচ্ছে না কিন্তু। আমি কোন টমরা ফমরা না, একটু ঝাঁজের সাথে বললাম আমি। তুই যে টমরা না মানুষ, তার কোন প্রমাণ দিতে পারবি? প্রমাণ? একটু ভাবলাম আমি। হ্যাঁ পারবো, বললাম আমি। কি প্রমাণ? আমি কবিতা লিখতে পারবো। আপনাদের টমরা কি কবিতা লিখতে পারে? কবিতা? আবার খ্যাক খ্যাক করে হাসলো এক পাটা। কবিতার নাম শুনলেও তো আমাদের টমরা অশ্বত্থ গাছে উঠে পালায়। ব্যাস, এই তো প্রমাণ হয়ে গেল যে আমি টমরা না। খুশিতে চেঁচিয়ে উঠলাম আমি। আগে প্রমাণ কর তুই কবিতা লিখতে পারিস, তারপর বুঝবো, বলল প্রথম কঙ্কালটা। তোর কবিতা কখনো ছাপা হয়েছে? আমার কবিতা এতটা উচ্চমানের যে সেটা ছাপালে অন্য কবিরা আর সুযোগ পাবে না, তাই ছাপা হয়নি। একজন সম্পাদক নিজের মুখে আমাকে একথা বলেছেন। গর্বের সাথে বললাম আমি। দেখি লেখ তো একটা কবিতা, আমার নাম নিয়ে একটা কবিতা লেখ, বলল প্রথম কঙ্কালটা। নাম কি আপনার? জিজ্ঞেস করলাম আমি। কানাবেল, বলল প্রথম কঙ্কালটা। আহা, নামের কি বাহার, মনে মনে বললাম আমি। যাই হোক, ব্যাগ থেকে কাগজ কলম নিয়ে বসে
গেলাম কবিতা লিখতে। কিছু দূর লেখার পর জিজ্ঞেস করল কঙ্কালটা, কিরে লেখা হলো? হ্যাঁ শেষ, পড়তো দেখি। একটু গলা খাকারি দিয়ে পড়তে শুরু করলাম আমি। তেল আছে, তেল আছে আর আছে পদবেল, মেল আছে, জেল আছে আর আছে পাসপোর্ট, খুন আছে, চুন আছে আর আছে বান্ডেল, সবচেয়ে মহান হলো কঙ্কাল কানাবেল। বাহ বাহ, আনন্দে হাততালি দিয়ে উঠল কানাবেল। তাহলে প্রমাণ হলো তো যে আমি টংরা না? জিজ্ঞেস করলাম আমি। কি যেন বলতে যাচ্ছিল কানাবেল, কিন্তু তার আগেই চিৎকার করে উঠল এক পাটা, পেয়েছি পেয়েছি টংরাকে, ওই যে অশ্বত্থ গাছের উপরে। কানাবেল আর এক পা দৌড় দিল গাছটার দিকে। দ্বিতীয় গল্প। বাহ, প্রচন্ড শীতে থরথর করে কাঁপছে রতন। গায়ে চাদর আছে, পাশে বেশ বড় করে আগুন জ্বালিয়েছে, কিন্তু এত সব আয়োজন করেও মাঘ মাসের এই প্রচন্ড শীতকে বসে আনা যাচ্ছে না। রতন নিরালা আবাসিক এলাকার নাইট গার্ড। অল্প কিছুদিন আগে সে এই চাকরিটা নিয়েছে, কিংবা বলা যায় নিতে বাধ্য হয়েছে। খেয়ে পরে বেঁচে থাকার জন্য কিছু একটা তো করতে হবে, তাই বাধ্য হয়ে এই চাকরিটা নিয়েছে। মোটেই সুখকর কোন চাকরি না এটা। সারা রাত ধরে ঘুমের 12টা বাজিয়ে জেগে থাকতে তো হয়, তার উপর গত কিছুদিন ধরে যুক্ত হয়েছে বাঘের ভয়। গত 5 দিন হলো খুলনা শহরে প্রতি রাতে একটা করে লাশ পাওয়া গেছে। প্রতিটা লাশ পাওয়া গেছে ক্ষত বিক্ষত অবস্থায়, যেন কোন হিংস্রজন্তু প্রচন্ড আক্রোশে ছিঁড়ে কামড়ে একাকার করেছে লাশগুলোকে। পেপারে এ নিয়ে প্রতিদিন লেখালেখি হচ্ছে। ডাক্তারদের মতে কোন মানুষের পক্ষে এভাবে হত্যা করা সম্ভব না। শুধুমাত্র বুনো কিছু হিংস্র প্রাণী, যেমন বাঘ, সিংহ, নেকড়ে বা হায়না এই ধরনের প্রাণীর পক্ষেই এভাবে হত্যা করা সম্ভব। খুলনা কেন, সারা বাংলাদেশের কোন বনেই সিংহ, নেকড়ে বা হায়না নেই, কিন্তু বাঘ আছে এই খুলনার সুন্দরবনে। ডাক্তারদের এই মতের উপর ভিত্তি করে সারা খুলনা শহর চষে ফেলা হয়েছে, কিন্তু কোথাও বাঘের খোঁজ পাওয়া যায়নি। তবে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। হতভাগ্য লাশগুলোর আশেপাশেই বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। সুন্দরবন থেকে বিশাল ভৈরবা নদী পার হয়ে খুলনা শহরে ঢোকা কোন বাঘের পক্ষে সম্ভব না। আর যদি কোনোভাবে ঢুকেও থাকে, তাহলে কোথায় লুকিয়ে থাকছে বাঘটা, সেটা এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি। তা কত দূরের কথা, মানুষ এখন দিনের বেলাতেও ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। গতকাল রতন একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। চায়ের দোকানের মালিক কাদের ভাইয়ের দেশের বাড়ি সুন্দরবনের পাশেই কোন গ্রামে। সেখানে একটা গল্প প্রচলিত আছে, সুন্দরবনের মির্জা বাড়ি এলাকায় অনেক আগে মির্জা আসাদ ওয়ালি নামে এক জমিদার বাস করতেন। একটা পোষা বাঘ ছিল তার। বাঘটার হিংস্রতা বাড়ানোর জন্য প্রায়ই তাকে অল্প খাবার দেয়া হতো। একদিন কোনোভাবে বাঘটা খাঁচা থেকে বের হয়ে আসে। দুর্ভাগ্যক্রমে জমিদার তখন তার বাগানে হাঁটাহাঁটি করছিলেন। অভুক্ত বাঘটা ক্ষুধার জ্বালায় তার মনিবকে আক্রমণ করে বসে। জমিদারের ভাগ্য ভালো, মারা যাননি তিনি, কিন্তু গুরুতরভাবে আহত হন। মির্জা আসাদ ওয়ালি যেদিন আহত হন, সে রাতেই তিনি নিখোঁজ হয়ে যান। কথিত আছে এরপর থেকে প্রতি রাতে আকাশে চাঁদ উঠার পর থেকে তিনি বাঘের রূপ ধারণ করেন এবং প্রতি রাতেই একটা না একটা খুন করেন। মির্জা আসাদ ওয়ালি আহত হবার পর থেকে প্রতি রাতেই একজন করে গ্রামবাসী মা বাঘের আক্রমণে মারা যেতে থাকল। গ্রামের মানুষরা মায়া বাঘের ভয়ে একে একে গ্রাম ত্যাগ করতে লাগল। ধীরে ধীরে পুরো গ্রাম জনশূন্য হয়ে গেল। কথিত আছে আজও সেই মায়া বাঘ মির্জা বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। আজও সুন্দরবনের আশেপাশের গ্রামের মানুষ প্রায় রাতেই সেই মায়া বাঘের রক্তহীন করা গর্জন শুনতে পায়। কাদের ভাইয়ের মতে মির্জা আসাদ ওয়ালি রূপী সেই বাঘটা আজ প্রায় 100 বছর পর জঙ্গল ছেড়ে শহরে চলে এসেছে। দিনের বেলায় মানুষ রূপে থাকলেও রাতে তিনি বাঘের রূপ ধারণ করে একের পর এক হত্যা করে চলেছেন। রতন জানে এটা কল্পকাহিনী ছাড়া আর কিছুই না, কিন্তু বাঘ তো একটা আছেই, যেটা প্রতি রাতে নির্মমভাবে একটার পর একটা হত্যা করে চলেছে। আবার কেঁপে উঠল রতন। শীতে না ভয়ে তা নিজেও ঠিক বুঝতে পারল না। হঠাৎ পিছনে একটা শব্দ শুনে চমকে ঘুরে তাকাল। নাইট গার্ডের ইউনিফর্ম পরা একজন লোক ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। প্রতি রাতে 2 জন করে নাইট গার্ড এই এলাকা পাহারা দেয়। এই লোকটাকেও আগে কখনো দেখেনি, নতুন বোধ হয়। লোকটা একটু হেসে রতনের পাশে এসে বসল। নতুন নাকি, কবে জয়েন করলা? রতন জিজ্ঞেস করল। বিদ্যুতে ভাবে একটু হাসলো লোকটা। আজকেই, বলল লোকটা। নাম কি? জলিল। ঘটনা শুনছো নাকি? একটু উদাস ভাবে জিজ্ঞেস করল রতন। কি ঘটনা? চোখ দুটো সরু করে জিজ্ঞেস করল জলিল। নিজে পুরোপুরি বিশ্বাস না করলেও কাদের ভাইয়ের কাছে শোনা ঘটনাটা পুরোপুরি বিশ্বাসযোগ্য করে বলে দিল রতন। কিছু কথা বানিয়ে যোগ করতেও ভুলল না। গল্প বলা শেষ করে লোকটার দিকে তাকিয়ে চমকে উঠল রতন।
হিংস্র চোখে তার দিকে তাকিয়ে আছে লোকটা। আপনি এইসব বিশ্বাস করেন? রাগত স্বরে জিজ্ঞাসা করল সে। বিশ্বাস না করার কিছুই নাই, অনেক আজব ঘটনা ঘটে এই দুনিয়ায়, দার্শনিকের মতো জবাব দেয় রতন। লোকটাকে ভরকে দিতে পেরে মনে মনে খুশি হয়েছে সে। ক্রূর হাসি হাসল জলিল, চোখ দুটো যেন মুহূর্তের জন্য জ্বলে উঠল। ঠিকই বলেছেন, অনেক আজব ঘটনা ঘটে এই দুনিয়ায়। জামাবাগের কথা আপনি ভাবছেন সে হয়তো আপনার আশেপাশেই কোথাও ঘাপটি মেরে আছে, কিংবা মানুষ রূপে আপনার সামনেই রয়েছে। আপনি হয়তো বুঝতেও পারছেন না। ধক করে জ্বলে উঠল জলিলের চোখ জোড়া। ভয়ের একটা শীতল শিহরণ বয়ে গেল রতনের মেরুদণ্ড বেয়ে। একটা অশুভ চিন্তা উকি দিচ্ছে মনের ভিতরে। সত্যি না তো কাদের ভাইয়ের কাছে শোনা ঘটনাটা? হয়তো সত্যিই কোনমা বাঘ আছে, হয়তো মির্জা আসাদ ওয়ালি নামে সত্যিই কারো অস্তিত্ব আছে শহরে এসে প্রতি রাতে নির্মমভাবে একটার পর একটা হত্যা করছে। জলিলের দিকে তাকালো রতন। কি যেন একটা অশুভ ব্যাপার আছে লোকটার চোখ দুটোতে। হঠাৎ মনের মধ্যে উকি দিল ভয়ঙ্কর চিন্তাটা। বুঝতে পারল কি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে সে। আবার জলিলের দিকে অকাল রতন। এখনো সেই ভয়ঙ্কর হাসিটা লেগে আছে জলিলের ঠোঁটে। তাহলে এতক্ষণে চিনতে পারলে আমি কে? বাজ পড়ল যেন লোকটার কণ্ঠ থেকে। রোগ বিলল রতন। বুঝতে পারছে তাদের ভাইয়ের কাছে শোনা গল্পটা মোটেও বানোয়াট না, কিন্তু বুঝেও আর কোন লাভ নাই। মৃত্যু ওর থেকে মাত্র 2 ফুট দূরে দাঁড়িয়ে আছে। আবার বেশি করে হেসে উঠল জলিল, কিন্তু এবারের হাসিটা আর ভয়ঙ্কর শোনালো না, বরং মনে হলো কিছুটা ব্যঙ্গ করে হাসছে জলিল। অবাক হয়ে তাকালো রতন। জলিলের হাসি যেন থামতেই চায় না। হাসির দমকে চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। আপনি আমার কথা বিশ্বাস করেছেন? আপনি তো দেখি মিয়া ভয় প্যান্ট খারাপ করে ফেলেছেন। হাসতে হাসতে বলল জলিল। এতক্ষণে রতন আসল ব্যাপারটা বুঝতে পারল। লোকটার এতক্ষণ যা বলেছে সব মিথ্যা। রাগ হলো রতনের, কিন্তু সেটা প্রকাশ করলো না। তুমি কি মনে করেছ তুমি যা বলছো আমি তা বিশ্বাস করেছি? তোমার একটা কথাও আমি বিশ্বাস করিনি, শুধুমাত্র ভয়ের অভিনয় করেছি। জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল রতন। খ্যাক খ্যাক করে আবার হেসে উঠল জলিল। বুঝিয়ে দিল রতনের কথা সে বিশ্বাসও করছে না। আমি তোমার কথা এক বর্ণও বিশ্বাস করিনি। ঠিক করে জ্বলে উঠল রতনের চোখ জোড়া। আমি প্রথম থেকেই জানি তুমি মিথ্যা কথা বলছো, তুমি মায়া বাঘ। আচ্ছা, তো কি করে বুঝতে পারলেন আমি মায়া বাঘ না? জিজ্ঞাসা করল জলিল। আমি জানি তুমি মায়া বাঘ না, ঘরঘর করে উঠল রতনের কণ্ঠস্বর, কারণ মা বাঘ আমি নিজেই। অবিশ্বাস ভরে রতনের দিকে তাকালো জলিল। হঠাৎ ধক করে জ্বলে উঠল রতনের চোখ জোড়া। চোখ তুলে তাকাল পূর্ণিমার বিশাল চাঁদটার দিকে। ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো, যা অতি দ্রুত রূপান্তরিত হলো চাপা গোমানিতে। চোখের কালো মণি বদলে গিয়ে হলুদ রং ধারণ করলো। হলুদ হয়ে উঠল চামড়া, শরীর ফুলে বেরুতে শুরু করলো থোকা থোকা লোম। কান দুটো আকারেবার হয়ে উঠল। ফাঁক হয়ে গেল রতনের মুখটা, চোয়ালে ঝিকিয়ে উঠল ক্ষুরধার দাঁতের শাড়ি। রূপান্তরের যন্ত্রণায় হাত দিয়ে মাটি খামচে ধরল রতন। চোখের নিমিষেই ও দ্রুত পরিণত হলো বিশাল রোমশ খাবায়। ধীরে ধীরে রতন পরিণত হলো এক বিরাট রয়্যাল বেঙ্গল টাইগারে। বিকট এক গর্জন ছেড়ে জলিলের উপর ঝাঁপিয়ে পড়ল বাঘরূপী রতন ওরফে এককালের প্রতাপশালী জমিদার মির্জা আসাদ ওয়ালি। আগুনটা একটু উস্কে দিল রতন। শীতটা যেন আজকে একটু বেশিই পড়েছে। হঠাৎ পিছনে একটা শব্দ শুনে চমকে ঘুরে তাকাল। নাইট গার্ডের ইউনিফর্ম পরা একজন লোক ঠিকতার পিছনে দাঁড়িয়ে আছে। লোকটা একটু হেসে রতনের পাশে এসে বসল। নতুন জয়েন করলা মনে হয়, একটু হেসে বলল রতন। আজকেই, প্রত্যুত্তরে বলল লোকটা। নাম কি? ইদরিস। ঘটনা শুনছো নাকি? একটু উদাস ভাবে জিজ্ঞাসা করল রতন। কি ঘটনা? জিজ্ঞাসা করল লোকটা। কাদের ভাইয়ের কাছে শোনা ঘটনাটা বলতে শুরু করল রতন। তৃতীয় গল্প, রহিমা রহস্যময় বিয়ে। ঘটনার সময়কাল 1940। গ্রাম তো দূরের কথা, তখন অনেক মহকুমা শহরেও বিদ্যুতের নাম বন্ধ ছিল না। রহিমার বাস কদমতলী গ্রামে। কদমতলী গ্রামের নাম শুনেছেন তো? ওই যে আমাদের পাশের গ্রামের শেষ প্রান্তে বড় যে আমবাগান ছিল, তার পশ্চিম পাশের গ্রামটা। একথা বলেন মিজান সাহেব। একটু দীর্ঘ থামলেন। মিজান সাহেব আমাদের পাশের বাড়িতে থাকেন। বয়স প্রায় 80 ছুঁই ছুঁই। সন্ধ্যার পর আমাদের আড্ডা হয় তার দোতলা বাড়ির ছাদে। মিজান সাহেবের ছাদ আবার একটু অন্ধকার। গাছের আড়ালের কারণে ল্যাম্পপোস্টের আলো পুরোপুরি পৌঁছায় না। একেবারেই ভুতুরে পরিবেশ। আজ হঠাৎ করে আড্ডায় মধ্যে ভুতুরে অভিজ্ঞতার বয়ান শুরু হলো। এই বিষয়ে মিজান সাহেবের দেখলাম ব্যাপক আগ্রহ।
তার নাকি জীবনে অনেক অদ্ভুতুরে অভিজ্ঞতা আছে। তার একটি আজ বলবেন। সবাই আগ্রহ নিয়ে কান খাড়া করে আছি। পরিবেশটাই ভূতের গল্প শোনার জন্য মানানসই। মিজান সাহেব আবার বলতে শুরু করলেন। আমার দিকে ফিরে বললেন, বুঝলেন নাফিদ সাহেব, ঘটনাটা আজও একটা রহস্য হয়ে আছে। যা বলছিলাম, রহিমার বয়স তখন 14। গ্রামে আমাদের প্রতিবেশী। তখনকার দিনে এই বয়সের আগেই মেয়েদের বিয়ে হয়ে যেত। রহিমার বিয়ে একটু দেরিতেই হয়েছিল। মা বাবার আদরের ছিল বলে দেরিতে বিয়ে দিয়েছিল। রহিমার বিয়ে কার সাথে হচ্ছিল আমরা পরিষ্কার জানতাম না। রহিমার বাবা ফকির দরবেশ টাইপ মানুষ ছিলেন, খেয়ালি প্রকৃতি। হঠাৎ করে তার এক মুরিদের পাল্লায় পড়ে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছেন। বরের সম্পর্কে আগাম কিছুই আমাদের জানা ছিল না। রহিমার বাবাকে ভয় মিশ্রিত ভক্তি শ্রদ্ধা করতাম বলে কিছু জিজ্ঞেসও করা হয়নি কারণ ফকির দরবেশ মানুষ, কার উপর বসা হয় কে জানে। বিয়ের সময় মাগরিবের পরে ঠিক হয়েছিল। পাত্রপক্ষ মাগরিবের পরে অন্ধকার নামতেই হাজির হলো। বরের সাথে মাত্র 2 জন মানুষ। একজন রহিমার বাবার মুরিদ, সেই মানুষটি পাত্রের মামা। আরেকজন পাত্রের বাবা। এত কম বরযাত্রী আসাতে আমরা সবাই অবাক হলেও কিছু বললাম না। খেয়ে দেয়া হুজুর কলেমা পড়ালেন। পাত্রের চেহারা দেখলাম তখন। চেহারাটা কেন জানি সুবিধার লাগলো না। চোখগুলো ঘোলাটো ঘোলাটে। প্রথম দর্শনেই আমাদের কারো পছন্দ হলো না, কিন্তু কিছুই করার নাই। আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে এলাম। পরের দিন ভোরে হইচই শুনে ঘুম ভাঙল। রহিমাদের বাড়িতে প্রচন্ড গোলমালের আওয়াজ পেলাম। এক দৌড়ে গিয়ে হাজির হলাম। দেখলাম রহিমা অজ্ঞান পড়ে আছে। সবাই তার মুখে পানির ছিটকা দিচ্ছে। জ্ঞান ফেরার পর সবার কথায় ঘটনা পরিষ্কার হলো আমাদের কাছে। জানলাম, বরপক্ষের 2 জন বরকে রেখে রাতেই চলে যায়। রহিমার বাসর ঘরে যখন বর প্রবেশ করে, তখন রাত হয়েছে অনেক। গ্রামের বাড়ি, চারদিক ততক্ষণে নিশ্চুপ। শুধু ঝি পোকার ডাক, হারিকেনের মৃদু আলো জ্বলছে। বরের মুখ একবার মাত্র দেখেছিল রহিমা। ঘোলাটে চোখ দেখেই ভয়ের একটা শিরশিরে অনুভূতি তাকে ঘিরে ধরে। আরো ভালো করে দেখার আগেই বর হারিকেনের আলো এক ঝটকায় নিভিয়ে দিল। তারপর শব্দে রহিমার পাশে এসে বসল। রহিমার কেন যেন অস্বস্তি লেগে উঠল, তবুও কিছু করার নেই। এই ছেলেই এখন তার সবকিছুর মালিক, সহ্য তো করতেই হবে। কিন্তু ছেলেটি যখন তাকে জড়িয়ে ধরল, হাতগুলো কেমন যেন লমস লমস লাগলো। গা শিরশির করে উঠল রহিমার। অস্বস্তিকর অনুভূতি নিয়েই স্বামীসঙ্গ হল। তার পুরো শরীর কেমন যেন অসাড় হয়ে উঠল। তাণ্ডব শেষে ক্লান্ত রহিমা মরার মতো ঘুমালো। ভোরে যখন ঘুম ভাঙল, পাশ ফিরতেই দেখল তার বিছানা খালি। বাইরে তখন বনগোলের শব্দ। রহিমার বাবা দরজায় ধাক্কা দিচ্ছে। দরজা খোলার পরপরই তিনি মেয়েকে জড়িয়ে ধরে দুপুরে কেঁদে উঠলেন। তারপরের ঘটনা শুনেই রহিমাও অজ্ঞান। ঘটনা হলো, যার সাথে রহিমার বিয়ে ঠিক হয়েছিল, তারা নৌকায় করে আগের দিন দুপুরে রওনা দিয়েছিল। কিন্তু আসার পথে বিকেলে নৌকাডুবিতে পাত্র তার 2 সাথী সহ মারা যায়। সকালবেলা তাদের লাশ ভেসে ওঠে নদীতে। গ্রামের মনু মাঝি লাশগুলো পারে নিয়ে আসে। এই হলো ঘটনা। বুঝলেন নাফিদ সাহেব, এইটা এখনো এক রহস্য আমার কাছে। পাত্র যদি আগেই মারা যায়, রহিমার বাসর হলো তাহলে কার সাথে? আরো অবাক করা ঘটনা হলো, রহিমা পরবর্তীতে গর্ভবতী হয়। একটি সন্তানও হয়, ছেলের সন্তান। চেহারা অবিকল বাবার মতোই, চোখগুলো ঘোলাটে ঘোলাটে। চতুর্থ গল্প, রাত 12টা। বটতলায় যখন নামলাম তখন রাত 12টা। বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম। মিনিট 2 মতো চোখ বন্ধ রাখলাম অন্ধকার মানিয়ে নেয়ার জন্য, তবুও আশেপাশের কিছু চোখে পড়ল না। কি ভয়াবহ অন্ধকার! বেশ অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসছি। এখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম। রিক্সাই একমাত্র বাহন, কিন্তু এত রাতে রিক্সা পাবো কিনা সন্দেহ হলো। বাড়ি যেতে আবার 2টি বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেওদানকের আবাসস্থল। যদিও এসব কথা এ যাবৎকালে ফালতু বলে উড়িয়ে দিয়েছি। 20 শতাব্দীর এই দিনে এসব কথা হাস্যকর মনে হয়, কিন্তু আজ এই পরিবেশে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। দূরে কোথায় যেন ঝি পোকা ডাকছে। শুনশান নীরবতার মধ্যে থেমে থেমে ডেকে ওঠা ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুর অস্তিত্ব নেই। আমি আর ঝি পোকা, সাথে অন্ধকার। এতক্ষণে আবছাভাবে সবকিছু চোখে পড়তে শুরু করল। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা। আমি রাস্তায় নেমে পড়লাম। ছোট দোকানটি চোখে পড়ল, বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশে যেখানে রিক্সা থাকার কথা সে জায়গাটা ফাঁকা। ভয়ে আমার গা ছমছম করছে। এখন কি করি?
একটু ইতস্তত করে ধীরে ধীরে সামনে সামনে এগুতে থাকলাম। হঠাৎ এক ঝলক আলোর স্ফুলিঙ্গ চোখে পড়ল। সর্বনাশ, ভূতের আগুন নয়তো। মৃদু গুনগুন শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল। ভূত আর যাই করুক গুনগুন করে গান করে না, কোনোদিন করেছে বলেও শুনিনি। আমি সাহস করে এগিয়ে যাই। একটা রিক্সা, সিটে বসে বিড়ি ফুঁকছে রিক্সাওয়ালা। বিড়ির টানে যে আলো সৃষ্টি হলো তাতেই তার চেহারা পরিষ্কার দেখতে পেলাম। রোগা পাতলা শরীর, শুকনো মুখ। আশ্চর্য, বিড়ির আলো যে এতটুকু তা কখনো কল্পনাও করিনি। দিনের আলোয় কখনো বোঝা যায় না অন্ধকারে এই একটু বিড়ির আলো কত উজ্জ্বল হয়ে জ্বলে। আমাকে দেখে লাফ দিয়ে নেমে দাঁড়াল সে রিক্সা থেকে। বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। বাড়িতে যাইবেন, উঠেন। আমি একটু অবাকই হলাম। চেনে নামি আমাকে? হতে পারে, গ্রামের অনেকের কাছে আমি পরিচিত। আপনি হ্যারিকেন জ্বালাননি কেন? আমি জিজ্ঞেস করলাম। কমাইতে গিয়া শৈলতটা ভিতরে পয়রা গেছে, রিক্সাওয়ালা কৈফিয়ত দিল। আমি রিক্সায় উঠে বসলাম। অন্ধকারে রিক্সা চালাবেন কিভাবে? রাস্তা দেখবেন কি করে? অসুবিধা নাই, বিলাইয়ের চোখ আমার, অন্ধকারেও সব দেখবার পারি। আপনি শক্ত হইয়া বইসা থাকেন। রিক্সা ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আসনে উঠে বসল রিক্সাওয়ালা। কয়েক মুহূর্তেই দ্রুত চলতে শুরু করলো রিক্সা। ওই রোগাপটকা টিনটিনে শরীরে যে এত শক্তি তা ওকে দেখে বুঝতে পারিনি। কিছু সামনেই দেও দানবের আবাসস্থল, বিশেষ জায়গা দুটির প্রথম দিক। উত্তর পাড়া আর দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানের কালভার্টটি। কালভার্টের দুই পাশে দুটো শিমুল গাছ, দুই পাড়ার লোকজন বুনেছে। বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি, দেখতেও হুবহু এক। আর চারিদিক বিস্তীর্ণ মাঠ, ক্ষেত খামার। সবাই বলে নিচ দিয়ে যাবার সময় শিমুল গাছ থেকে ঝাঁপ দিয়ে ঘাড়ের উপর আছড়ে পড়ে দেও। কিছুক্ষণের মধ্যেই উত্তর পাড়া পার হয়ে গেল রিক্সা। অন্ধকার থেকে আবছা আলোয় আসতেই বুঝলাম উত্তর পাড়ার শেষ বাড়িটি পার হলাম। কিছু দূরেই কালভার্ট। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। সত্যিই ভয় পাচ্ছি। মৃদু ঝাঁকি অনুভূত হতেই বুঝলাম কালভার্ট পার হচ্ছি। একটু করে চোখ মেলে তাকাতেই দেখলাম ওপাশের শিমুল গাছটা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমরা। মনে একটু সাহস ফিরে এল। একটা ঝামেলা তো পার হলো। পরবর্তী স্পট একটু সামনেই, ওখানটা অবশ্য একটু অন্যরকম। বাংলা দো অক্ষরের মতো দুটো বাঁক নিয়েছে রাস্তার, চারপাশে বাঁশের ঝাড়। দিনের বেলায় বেশ অন্ধকার হয়ে থাকে, আর রাতে হলে তো কথাই নেই। বাঁশ ঝাড়ের মুখে ওখানেও বড় একটা শিমুল গাছ দাঁড়িয়ে। কাকতালীয় ভাবে এটিও একই রকম দেখতে। রাতের অন্ধকারে গাছটিকে আরো ভয়াবহ দেখায়। মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে। এর সম্পর্কে নানা রকমের গল্প শুনেছি ছোটবেলায়। দিনের বেলায় যেতে গা ছমছম করে, রাতের বেলা ওখান দিয়ে গেলে নাকি বোবায় ধরে। বোবা বিষয়টা কি তা আমি এখনো কারো কাছে সঠিকভাবে জানতে পারিনি। অনেককেই নাকি বোবায় ধরেছে এ পর্যন্ত, কিন্তু এখনো এমন কাউকে পাইনি যাকে বোবায় ধরেছে। সবাই শুধু শুনেই এসেছে। ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে বসলাম। বিকেলে রওনা হয়ে রাত 12টায় এসে পৌঁছেছি। মাত্র 100 কিলোমিটার পথ। আশ্চর্য, ঢাকা থেকেই যদি 3 ঘন্টা সময় লাগে বের হতে তাহলে কেমন লাগে? ভীষণ মেজাজ খারাপ হচ্ছে দেশের ট্রাফিক ব্যবস্থার উপর। অন্ধকারে রিক্সাওয়ালা সাই সাই করে প্যাডেল মেরে চলছে। হঠাৎ মনে হলো এতক্ষণে তো বাসছাড় মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাবার কথা। বিষয় কি? আমি চারদিকে একটু খেয়াল করার চেষ্টা করলাম। ওই তো সামনে আবছা ভাবে শিমুল গাছ দেখা যাচ্ছে, তার মানে আমরা দ্বিতীয় স্পটে ঢুকতে যাচ্ছি। আমি দাঁত মুখ চেপে জবুথবু হয়ে বসে রইলাম। শিমুল গাছটা পার হবার পরেই আবার মৃদু ঝাঁকি খেল রিক্সা। মনে হলো রিক্সাটা আবারও কালভার্ট পার হলো। আশ্চর্য, কালভার্ট তো পার হয়েই এলাম। ঘটনাটা কি? আরে, এই তো এপারের শিমুল গাছটি। আচ্ছা, আলোয় দেখা গেল, পাশ কাটিয়ে চলে গেলাম। কি ব্যাপার, এমন হলো কেন? নাকি ভূতের ভয় মাথার ভেতর ওলট পালট হয়ে গেল? আমি সচেতন ভাবে তাকালাম। ছুটে চলেছে রিক্সা, একমনে চালিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা। কিছু জিজ্ঞেস করব, ইচ্ছে করছে না, বেকুবি হয়ে যায়। আমি শহরের ছেলে, ভয় পেয়েছি শুনলে একথা রটে যাবে। ওই তো সামনে আবছা অন্ধকারে আবারও শিমুল গাছে অবয়ব চোখে পড়ছে। পৌঁছে গেছি এবার বাসছাড়ের কাছে। আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি আমার বাম দিকে। শিমুল গাছটা পার হয়ে গেল। তারপর আবারও মৃদু একটা চাকা। আমরা তৃতীয়বারের মতো কালভার্ট পার হচ্ছি। আমার সারা শরীরের রোমকূপে শীতল একটা স্রোত বয়ে গেল। ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে বা যাচ্ছে। আমি রিক্সায় বসেই প্যাডেলরত রিক্সাওয়ালার গায়ে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা হয়ে আছে রিক্সাওয়ালার শরীর। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি চিৎকার করে তার পিঠে ধাক্কাতে লাগলাম, এই এই।
রিকশাওয়ালা কেমন যেন গোমালির মতো আওয়াজ করতে থাকলো। মনে হলো কে যেন তার মুখ চেপে ধরে রেখেছে। মনে হচ্ছে প্রাণপণে রিকশার হাতল ধরে রেখেছে সে। হঠাৎ আমিও শরীরে কিছু একটা চাপ অনুভব করি। তবে কি আমাকেও? আমার শরীরের রক্ত হঠাৎই গরম হয়ে যায়। ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি হঠাৎ রেগে উঠি। আগেও কয়েকবার প্রমাণ পেয়েছি। আমি স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠি, এই শুয়োরের বাচ্চা, ওকে ধরেছিস কেন? ছাড়, ছেড়ে দে। চেঁচিয়ে উঠার সাথে সাথে আমার সারা শরীরে মনে হয়ে রাগের বিপরীত ঝিলিক দিয়ে যায়। হঠাৎ ভয়ঙ্কর সাহসী মনে হয় নিজেকে। আজ ভূতের একদিন কি আমার একদিন। খায়া ফালামু শালা, ওকে ছাড়, ছেড়ে দে। জানি না কাকে উদ্দেশ্য করে আমার এই গালগাল। হঠাৎ তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে মনে হয় কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার উপর থেকে। ওই কি হয়েছে? কারো গলা শোনা যায়। আবার সেই তীব্র চোখ ধাঁধানো আলো। একজন পথচারী বোধহয় আমার চিৎকার শুনেছে দূর থেকে। হাতে ছোট্ট একটি টর্চ, এর আলোকেই এত তীব্র মনে হচ্ছিল। সঙ্গে সঙ্গে রিকশাওয়ালা যেন সংবিত ফিরে পায়। ব্রেক কষে অল্পক্ষণেই থামিয়ে ফেলে রিকশা। আর একটু হলেই চলে গিয়েছিল খাদে। বেশ জোরে জোরেই গোয়া দরুদ পড়ছে। বেশ ভয় পেয়েছে বলে মনে হলো। আমি বলে উঠি, না তেমন কিছু না, ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছি না। আবার বলতেও ইচ্ছে করছে না কাউকে এই মুহূর্তে। ভাই একটু টর্চটা ধরবেন? আমি পেছনে তাকিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলতে থাকি। পেছনে থেকে লোকটি টর্চের আলো ফেলে। অল্প সময়ের জন্য চারিদিক আলোকিত হয়। সহসাই বুঝতে পারি আমরা একটু পেছনেই বাসছাড় ফেলে এসেছি। এই চলেন চলেন। আমি আবার রিকশাওয়ালাকে তাড়া দেই। রিকশাওয়ালা দ্রুত রিকশা টানতে শুরু করে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে পড়া ভালো। বড় বাঁচা বাইচা গেছি গো, রিকশাওয়ালা শব্দ করে বলতে থাকে। আইজকা অমাবস্যার রাত আমার মনেই আছিল না। কেন অমাবস্যা হলে কি হয়? আমি জিজ্ঞেস করি। অমাবস্যায় দেও দানরা শিকার করতে বাইর হয়, একলা পাইলে কথা নাই। ধুর, এগুলো ফালতু কথা। আমি অভয় দেবার চেষ্টা করি। বাড়ি গিয়ে ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মুখে বললেও মনে ভাবি, সত্যিই বোধহয় বড় বাঁচা বেঁচে গেছি। আজকাল পর থেকে আর রাইতে রিকশা চালামু না, নিজে নিজেই বলতে থাকে সে। তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। পরদিন একটু বেলা করে ঘুম ভাঙল। গত রাতের কথা মনে পড়ল। দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যা। যে খামোখাই ভয় পেয়েছিলাম নিশ্চয়ই। সত্যিই কি কালভার্টটা 3 বার পার হয়েছি? এও কি সম্ভব? দিনের আলোয় অবাস্তব মনে হচ্ছে সব। ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে রাস্তার কাছে দাঁড়ালাম। রাতে কাউকে কিছু জানাইনি। খামোখা ভয় দেখিয়ে লাভ আছে। রাস্তায় পাঞ্জাবি পরে টুপি মাথায় চাচাকে দেখে অবাক হলাম। কি হয়েছে? কোথায় যাচ্ছেন? আর বলো না, গতকাল রাতে ওই পাড়ার মোতালেব মারা গেছে, ওর বাড়িতে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে প্রচন্ড একটা ভয় ঘিরে ধরলো আমাকে। মোতালেবকে রিকশা চালাতো? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আরে না, ও রিকশা চালাবে কেন? জুয়া খেলা কুল পাইতো না, আবার রিকশা? তাই নাকি? একটা পাষাণ ভার যেন নেমে গেল আমার মাঝ থেকে। বিদেশে আছিল কয়েক বছর, কিছু কাঁচা টাকা পয়সা নিয়ে আসছে, তাই জুয়া খেলা উড়ায় এখন। তা হঠাৎ মরে গেল যে? আমি জিজ্ঞেস করি। আর বলিস না, গতকাল নাকি রাত 5টার দিকে জুয়া খেলা বাড়ি যাইতেছিল বাস্তব তলা দিয়া। ভূতে ধরছিল কিনা কে জানে। বাড়ি গিয়া জ্ঞান হারাইয়া পইরা যায়, তারপর আর উঠে নাই। কথাটা কানে যেতেই আমার পৃথিবী দুলে উঠল। সেই লোক নয়তো? টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমরা উদ্ধার পেয়েছিলাম গত রাতে, অতি সেই চক্রে পড়ে মরে গেল। দিনের আলোতেই আমি আবার চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম। চাচাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। পঞ্চম গল্প, রাতের অ্যাম্বুলেন্স। কামাল বের হয়ে যায় হঠাৎ করে টাকাটা পেয়ে। মেজাজ ভালো হয়ে যায়। যেতে যেতে মায়ার সঙ্গে ফোনে কথা বলে মায়াকে জানায় ওকে এখন কুমিল্লা যেতে হচ্ছে, ফিরতে রাত হবে। মায়া যেন কোন চিন্তা না করে, যত তাড়াতাড়ি সম্ভব ও ফিরে আসবে। কামাল নিচে নেমে দেখে লাশ ওর গাড়িতে তোলা হয়ে গেছে। মনির মিয়া গাড়ির পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এত ভারী কারো শরীর হয়? 4 জন মিল্লাও তুলতে যে কষ্টটা হইল। কামালের দিকে তাকিয়ে হাত বলতে ঢলতে কথাগুলো এক শ্বাসে বলে মনির মিয়া, অনেক ভারী নাকি? পাল্টা জিজ্ঞাসা করে কামাল। তাকায় অ্যাম্বুলেন্সের ভেতরে বাম পাশের বেডের উপর লাশটা রেখে সাদা একটা চাদর দিয়ে লাশটা ঢেকে দেওয়া হয়েছে।
মিনির মিয়া বাম দিকের দরজা বন্ধ করে দেয়। কালো বোরকা পরা লম্বা মতন দুজন মহিলা দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। একবার কামালের দিকে তাকিয়ে দুজন নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কামালের কান পর্যন্ত সে কথার আওয়াজ পৌঁছায় না। কাগজ নিয়ে আরেকজন বোরকা পরা মহিলা কামালের কাছে এসে বলে, আপনি কি যাবেন ভাই? কামাল উপরে নিচে হাসূর্চক মাথা নাড়ে। তাহলে চলুন রওনা হই। মহিলা মিনি মিয়ার হাতে কয়েকটা 100 টাকার নোট দিয়ে অন্য দুজন মহিলার দিকে তাকিয়ে বলে, কই তোমরা আসো। সবাই উঠে বসতেই কামাল অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। ঘড়িতে তখন বাজে কাটায় কাটায় রাত 12টা বাজে। রাস্তায় খুব একটা গাড়ি নেই। সোডিয়াম বাতির আলোয় পথ ঘাট কেমন ভৌতিক মনে হচ্ছে। কামাল এমনিতে ভূত প্রেত বিশ্বাস করে না, তবু এ নির্জন রাতে কেন যেন ওর শরীরে কাটা দিয়ে যায়। গাড়ির গতি ঘন্টায় 60 রাখে কামাল। মনে মনে ঠিক করে কোন অবস্থাতেই গাড়ির গতি 60 এর উপর নেবে না। কামালের শ্বশুরই ছিল ওর ওস্তাদ। সে শিখিয়েছে রাতের বেলা রাস্তা ঘাট যতই ফাঁকা হোক না কেন একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে কোন অ্যাক্সিডেন্ট হয় না। কামাল কথাটা বিশ্বাস করে, তাই আগে বাগে মনে মনে গাড়ির গতি ঠিক করে নেয় ঘন্টায় 60 কিলোমিটার। সংসদ ভবনের সামনে আসতেই বৃষ্টি শুরু হলো। কামাল মনে মনে বলে বৃষ্টি হবার আর সময় পেল না। কামাল গাড়ির গতি আরো কমিয়ে আনে। আসাদ গেটে আর্নের সামনে আসতেই সিগন্যাল পড়ে গেল। কামাল একবার ভাবলো টান দিয়ে চলে যাবে কিনা, কিন্তু পরক্ষণেই ভাবলো না, অস্থির হবার কিছু নাই। ও গাড়ি থামিয়ে গ্রিন বাতির জন্য অপেক্ষা করে। রাস্তা প্রায় ফাঁকা, কোন জন মানব নেই। ডানে বামে তাকালে ওর কেমন একটা গা ছমছম করে উঠে। দূর, যত সব ফালতু চিন্তা ভাবনা। 1 কিলো আসতে পারলাম না আর ভূতের চিন্তা পেয়ে বসেছে। নিজেই সান্ত্বনা দেয় কামাল। হঠাৎ বাম পাশের জানলা দিয়ে একটা মুখ উকি দিতে চমকে উঠে চিৎকার করে কামালকে। কে? জানালায় দিয়ে ভেতরে তাকিয়ে আছে এক বুড়া। মাথায় এলোমেলে সাদা চুল, দুহাত দিয়ে জানালার কাজ চেপে আছে। দাঁতগুলো কেমন ফাঁক ফাঁক। লোকটা বলে উঠে, দে টাকা দে, ভাত খামু টাকা দে। মেজাজ খারাপ হয়ে যায় কামালের। মনে হয় নাইমা 2টা চর মারে। হারামজাদা ভিক্ষা চাউনের আর কোন সময় পায় না। নর যাইয়া পশাত ফাঁক করে বুকে থুতু দেয়। মনে মনে গোজগোজ করলেও বুক পকেট হাতরে 5 টাকার একটা নোট বের করে লোকটার দিকে বাড়িয়ে ধরে। লোকটা টাকা না নিয়ে বলে, ভাগ ভাগ, তাড়াতাড়ি ভাগ। কথার আদা মাথা বুঝতে পারে নাও। কামালের কাছে লোকটাকে করে হয়তো পাগল টাগল হইব। ঠিক এই সময় ওর পেছনের ছোট জানলায় টোকা দেবার শব্দ হয়। কামাল ওর ঠিক পিঠ লাগোয়া যে জানালাটা সেটা একটু ফাঁক করে ও শূন্য পেছনে না তাকিয়েই বলে, জি বলেন, কি হয়েছে? পেছনে থেকে 3 জনের একজন জিজ্ঞাসা করে, না কিছু না। সিগন্যাল ছেড়ে দেওয়ায় কামাল গাড়ি টান দেও। কামাল বাম পাশের মিররে তাকিয়ে বুড়োটাকে আর দেখতে পায় না। মনে মনে ভাবে, আরে গেল কোথায়। ও একটু সামনে ঝুঁকে ফুটপাতটা দেখতে চেষ্টা করে, কিন্তু বুড়োকে আর দেখতে না পেয়ে বেশ অবাক হয় ও। তারপর ফার্মগেটের দিকে টান নেয়। পেছনে থেকে ফিসফিস করে কথা বলার শব্দ কানে আসে কামালের। এই নীরবতায় তাতে ও কিছুটা সাহস পায় কামাল। মাঝে মাঝে 2-একটা গাড়ি শো শো করে পাশ দিয়ে চলে যাচ্ছে। রাতে রাস্তায় বেশিরভাগ ট্রাকই চলে। দানবের মতো ট্রাকগুলি ঘুতো ঘুতো শব্দ করে চলে যায়। সায়েদাবাদ যাত্রাবাড়ি হয়ে কামাল গাড়ি চালাতে থাকে শনির আটরা দিয়ে কুমিল্লার দিকে। এই রাস্তাটা ওর বেশ পরিচিত। একটানা বৃষ্টি হচ্ছে, মনে হয়ে আজ সারা রাতই হবে। মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। শীত শীত একটা ভাব চলে এসেছে। কামাল পানির বোতল খুলে পানি খায়। আশেপাশের দোকানপাট সব বন্ধ। আজ মনে হচ্ছে রাস্তায় গাড়ির সংখ্যাও কম। পেছনে থেকে আবারও টুকটুক করে শব্দ হয়। জি বলেন। কামাল মাথাটা একটু পেছনে নিয়ে বলে, আমরা একটু নামবো। একজন বলে। কামাল অবাক হয়, এখানে? জি। আপনি কি একটু থামেন? মনে হয় দাউদকান্দি এসে পড়েছে। সেখানে থামলে হতো না? না, সামনের বড় গাছটার কাছে থামুন। পেছনে থেকে অন্য একটি কণ্ঠ বলে উঠে। কথাটা আদেশেও মতো শোনার ওর কাছে। কামাল অ্যাম্বুলেন্সটা রাস্তার পাশে একটা বড় গাছের গা ঘেঁষে দাঁড় করিয়ে দেয়। পেছনের দরজা খোলার শব্দ পেয়ে ও জানালাটা দিয়ে পেছনে তাকায়। আধো আলোয় যা দেখতে পায় তাতে কামালের মাথা ঘুরে উঠে। সিটের উপর মৃত ব্যক্তি বসে আছে। শুধু বসেই নেই, হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। ও প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়। কামলো পেছনে থেকে চোখ সরিয়ে নিজেকে আড়াল করে রাখতে চেষ্টা করে। সামনে তাকালে দুছাড়া দেখতে পায় কোন শরীর নেই, শুধু বোঝা যাচ্ছে দেহের অস্তিত্ব। বাতাসে ভেসে ভেসে ছায়া দুকামালের দিকেই আসছে। ভয়ে ওর জান বের হয়ে যাবার জোগাড়। মনে হচ্ছে মরে যাবে। নিজেকে সিটের সঙ্গে চেপে রাখেও।
মনে হচ্ছে নিজেকে সিটের ভেতর ঢুকিয়ে ফেলতে পারলে ভয় কিছুটা কমে যেত। মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে। ছায়া দুটো ওর পাশ দিয়ে পেছনে চলে যায়। পেছনে থেকে হঠাৎ হাসির শব্দ ভেসে আসে। কামাল সাহস সঞ্চয় করে আবার পেছনে তাকায়। লাশটা গাড়ি থেকে নেমে মাটিতে দাঁড়িয়ে আছে। শরীরে জড়ানো মুদ্দারের কাপড় এলোমেলো ঝুলে আছে। লোকটার হাতে সাদা কাপড়ের একটা পুতুলির মতো কিছু। দুজন মহিলা দাঁড়িয়ে আছে লোকটার ঠিক সামনে। একজন পুতুলিটি একটু ফাঁক করাতেই কামাল একটি শিশুর মাথা দেখতে পায়। লোকটা পুতুলিটা গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। প্রায় সাথে সাথে হুড়মুড় করে সবাই গাড়িতে উঠে পড়ে। গাড়িতে কামালের শরীর শক্ত হয়ে গেছে। একবার ভাবলো গাড়ি থেকে নেমে দৌড় দেবে কিনা, কিন্তু কোথায় যাবে? তার চেয়ে ভালো কিছু না দেখার ভান করে থাকলে হয়তো জানে বেঁচে যাওয়া যাবে। ও মনে মনে প্রার্থনা করে আল্লাহ বাঁচাও। পেছনে থেকে টোকা দেবার শব্দ আসতেই কামাল চমকে উঠে গাড়ি চালালো। ভারী এটা কণ্ঠ বলে কামাল চাবিতে হাত দিতেই গাড়ি স্টার্ট হয়ে যায়। কামালের মাথা কাজ করছে না। গাড়ি রাস্তায় ওঠার সময় সাইড মিররে দেখতে পায় ছায়া দুটো এখনো দাঁড়িয়ে আছে। হাতে ধরে আছে সাদা মতো দুটো পুতুলি। এখন আর বৃষ্টি পড়ছে না, তবে মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। মেইন রাস্তা ধরে গাড়ি চালাচ্ছে কামাল। ও চালাচ্ছে না বলে গাড়ি নিজে নিজে চলছে বললেই ভালো শোনায়, কেননা এই মুহূর্তে গাড়ির উপর ওর কোন কন্ট্রোল নেই। ও শুধু চুপচাপ বসে আছে। গাড়ি নিজে নিজে চলছে। পেছনে থেকে চুকচুক শব্দ ভেসে আসছে। কামাল নিজেকে সামলে সাহস সঞ্চয় করে আবার পেছনে তাকায়। দেখতে পায় দুজন করে দুপাশে বসে সবাই সামনের দিকে ঝুঁকে বাচ্চাটাকে খাচ্ছে। ষষ্ঠ গল্প, অ্যাম্বুলেন্স। আজ কাজে আসতে কামালের একটু দেরি হয়ে যায়। এখন বাজে সকাল প্রায় 9:45। হাজিরা খাতায় সই করতে করতে কামাল একবার আশেপাশে চোখ বুলায়, তারপর ঝট করে হাজিরের ঘরে লিখে ফেলে 9:30। তারপর পাশের টেবিলে বসা এক বুড়োকে লক্ষ্য করে বলে বুঝলেন কলিম চাচা বউডার শরীর বেশি ভালো না। 8 মাস চলতেছে। অনেক চিন্তায় আছি। বাসায় কেউ নাই যে দেখভাল করব, কি যে করি। একটু থেমে আবার বলে, আমারই সব করতে হয়। তার উপর টাকা পয়সার সময় আছি, একটা কামের লোক রাখতে পারো না মিয়া। পাশের টেবিলে বসে থাকা 60 বছর বয়সের বৃদ্ধ কলিম মিয়া কথাটা বলে কিছুটা থামে। তারপর আবার বলে, জানো তো পরপর 3 দিন লেট হইলে 1 দিনের বেতন পানিতে যাইব। তোমার এ মাসে অলরেডি 7 দিন লেট, মানে 2 দিনের বেতন নাই। ব্যাপারটা মাথায় রাখো। কামাল কিছু বলে না, মাথা নাড়ায়। সে ব্যাপারটা জানে। সরওয়াদি হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে গত মাস 2 আগে যোগ দিয়েছে কামাল। ওর কাজ হলো সারাদিন অ্যাম্বুলেন্স চালানো। যেদিন কাজের চাপ থাকে সেদিন এত বেশি থাকে যে খাওয়া দাওয়ার সময় থাকে না। আর যেদিন কাজের চাপ কম থাকে সেদিন দেখা 2টা ট্রিপ মারার পরই বসে বসে ঝিমোতে হয়। তবে কাজের মধ্যেই থাকতে বেশি ভালো লাগে কামালের। তার উপর কখনো সখনো 2 পয়সা উপরই পাওয়া যায়। শুরুতে রোগী লাশ পরিবহন করতে একটু খারাপই লাগতো, কিন্তু এখন তা হয়ে গেছে। ও চিন্তা করে দেখেছে যাত্রী পরিবহন করার চেয়ে রোগী আর লাশ পরিবহন করাই নিরাপদ। হাউকাউ চেঁচামেচি কম করে। সই করে অ্যাম্বুলেন্সের চাবির জন্য দোতলায় উঠতেই শান্তি দিদির সঙ্গে দেখা হয়ে যায়। তিনি প্রায় দৌড়ে 7 নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। শান্তি দিদি হাসপাতালের সিনিয়র নার্স। কামালকে বেশ স্নেহ করে, ঠিক কামালের মতো দেখতে নাকি তার এক ভাই ছিল। কি দিদি, কি খবর? 21 নম্বর রোগীর অবস্থা বেশি ভালো না রে, স্যারদের খবর দিতে গেছিলাম। তোর বউ কেমন আছে? কোন চিন্তা করবি না, আমরা আছি। শান্তি দিদি দাঁড়ায় না। কামাল কিছু বলার সুযোগ না পেয়ে এসে অফিস রুমে ঢুকে যায়। সেখান থেকে চাবি নিয়ে সোজা বাহার ভাইয়ের চায়ের দোকানে। চাবি নেয়ার মানে কামাল গাড়ি শহরেরই কল আসলেই চলে যাবে। বাহার ভাইয়ের দোকানে কামাল এলাহি ভাইকে দেখতে পায়। আরো কয়েকজনকে নিয়ে বসে চা খাচ্ছে আর হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। এলাহি ভাই এই হাসপাতালের ড্রাইভার ইউনিয়নের নেতা। তার হুকুম ছাড়া হাসপাতালের একটা গাড়িও চলে না। তার কথাই আইন। কামাল কাছে গিয়ে সালাম দিয়ে বলে, ভাই কেমন আছেন? সালামের সংক্ষিপ্ত উত্তর দিয়ে এলাহি মিয়া বলে, কি ব্যাপার কামাল, আজকাল থাকো কই? ইউনিয়ন অফিসে আসোটাস না? শুধু কি রোগীগো সেবা করলে চলব? নিজের ভবিষ্যতের দিকে অত তাকাইতে হইব নাকি? সম্বোধনের আশায় এলাহি মিয়া পাশে বসে থাকা অন্য সবার দিকে তাকায়। সবাই মাথা নেড়ে তাকে সমর্থন দেয়। লিডার কামাল মিয়ার তো বাচ্চা হইব। পাশে বসে লম্বা মতো তেল চোরা জহির বলে, আবে কামালের বাচ্চা হইব নাকি? কওর বউয়ের বাচ্চা হইব। আরেকজন কথাটা বলার সাথে সাথে সবাই হো হো করে হেসে উঠে। কামাল কিচ্ছু বলে না, মুখে হাসি হাসি একটা ভাব করে রাখে।
যেন খুব মজা পাচ্ছে। বসো, চাটা খাও। তবে ভাই, বাচ্চা হওয়ার পর কিন্তু ইউনিয়নের জন্য সময় দিবা। আমি তো শালায় তোমগো লাইগা খাটতে খাটতে শেষ। আর যে কোন দরকারে আমার ফোন দিবা। তোমগো লাইগা আমার জান করবান। বলে এরাই মিয়া দল বল নিয়ে চলে যায়। কামাল বুঝতে পারে আজকের দিনটা ওর বসে বসেই কাটবে। চায়ের দোকানে দীর্ঘ সময় বসে থাকার পর ও কোন কল আসে না। কামাল উঠে ওর অ্যাম্বুলেন্সের কাছে চলে আসে। 17 নম্বর অ্যাম্বুলেন্স। দরজা খুলে ও অ্যাম্বুলেন্সে উঠে রেডিও চালিয়ে কতক্ষণ খবর শুনে। এমন সময় সোলেমান এসে একটা ঠিকানা দিয়ে যায়। গুলশান যেতে হবে, রুমি নিয়ে আসতে হবে। কামাল বের হয়ে যায়। যাবার সময় একটা কলা আর বন্ধুটি নিয়ে নেয় বাহারের দোকান থেকে দুপুরের খাবার হিসাবে খাবে বলে। খাতায় লিখে রাখতে বলে ও টান দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। হাসপাতালের গাড়ি চালালে আরেকটা সুবিধা হলো রাস্তায় সাজেন্টের সঙ্গে ঝামেলায় পড়তে হয় না। কথায় আছে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে প্রধানমন্ত্রীর গাড়িও নাকি সাইড দেয়। কথাটা অনেকটা সত্য। দেশের অবস্থা খুব একটা ভালো না। হাসিনা খালেদা দুজনই বন্ধু। কখন কি হয় বলা যায় না। তাড়াতাড়ি গুলশান থেকে ফিরতে পারলেই দায়িত্ব শেষ করে বাসায় ফেরা যায়। মায়া বাসায় একলা। দুবারের মধ্যে ওর সঙ্গে ফোনে কথা হয়েছে। মায়া বলেছে ও ভালো আছে, কোন সমস্যা নাই। তাই ও এখন অনেকটা নিশ্চিন্তে আছে। গুলশান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দোতলায় চাবি জমা দেবার জন্য আসতেই কামাল খবর পায় শান্তির দিদি ওকে কয়েকবার খুঁজেছে। অফিস রুমে খবর দিয়ে রেখেছে যেন ও আসলেই যেন 7 নম্বর ওয়ার্ডে চলে আসে। 7 নম্বর ওয়ার্ডটা খুব বড়। ঢুকতেই হাতের ডান পাশে নাস্তের বসার জায়গা। শান্তির দিদি সেখানেই বসে আছেন। ওকে দেখে বলেন, কামাল এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। দিদি বাসায় যেতে হবে, তাড়াতাড়ি কও কি কইবা। কামাল একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। তোর বউ কেমন আছে? আছে কোনো রকম। দিদি রায় হয়েছে, কাজের কথা কও। বউরা একলা ঘরে। কামাল তারা দেয়, আরে বছর না ছেমরা, কাজ ছাড়া কি করে যাচ্ছি। কামাল মাথা নাড়ে, দিদি ঠিক বলেছ, কাজ ছাড়া ডাকেনি। শুন, 21 নম্বর বেডের রোগীরা মারা গেছে, লাশ মর্গে আছে। তোরে একটু দিয়া আইতে হইব। কি কও? এসোই রাইতের বেলা, জাতিরা তো নাই। ওরে কও। কামাল চলে যাবার জন্য দাঁড়িয়ে যায়। আরে শুন শুন, তোর তো টাকা দরকার। মালদার পার্টি, পাথের খরচ বাদ দিয়েও মনে হয় 1005 দিব। জাতির গেছে সাভারে আসলে কমু। ও মনে হয় রাজি হইয়া যাইব। সামনে তোর পোলা পাইন হইব, হাতে টাকা পয়সা দরকার, তাই আমি তোরে কইলাম। এখন যাওয়া না যাওয়া তোর মর্জি। 5000। কামাল একটু দ্বিধায় পড়ে যায়। আসলেই তো ওর হাতে তেমন টাকা পয়সা নাই। প্রতি মাসে মাটির ব্যাংকটাতে এতদিন যা জমিয়েছে সব মিলিয়ে হয়তো 1005 কি হবে। এই সময় 5000 টাকা হলে বাচ্চা হওয়ার সময় অনেক নিশ্চিত হওয়া যায়। কিন্তু দিদি মায়া তো বাসায় একলা, দেরি করলে ভয় পাইতে পারে। আরে ছেমলা কয় কি, ভয় পাইব কেন? লাগলে আমি যাওনের সময় একবার দেখা যাবো। শান্তির দিদি খাতায় কিছু লিখতে লিখতে বলে, কই যাইতে হইব? মাথা চুলকাতে চুলকাতে কামল জিজ্ঞাসা করে। কুমিল্লা। শান্তির দিদি লেখা বন্ধ না করেই বলে, ও মা, কও কি দিদি? কুমিল্লা। কামাল আটকে উঠে, তাইলে তো ফিরতে ফিরতে ভোর হইয়া যাইব। আরে না, ভোর হইব না। এসোই, ধর 3টা 4টা বাজতে পারে। এইটা তো বুড়ি, কাইল আবার ডিউটি আছে না। কখন ঘুমামু, কখন কামে আমু। কাইল 12 দিকে আবি। সুপার স্যারে আমি কইয়া রাখুন, কোন অসুবিধা হইব না। শান্তির দিদি ফাইলটা আলমিরাতে রাখতে রাখতে বলে, একটা কথা কও তো দিদি, তোমার এত বর্জকে ভালাই পাইছো মনে হয়? আরে ছেমলা মর, আমার আবার বর্জ কি? তুই যখন মরবি তখন তোর লাইগাও আমি মাইশের হাতে পায়ে ধর্ম। আহা দিদি, রাগ করো কেন? শুন। দিদি কামালের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, যে মরছে সে অনেক বড় লোক আছিল। বড়লোকগুলো যেমন খাসল তো ভালা হয় না। এই ব্যাডারও তাই আছিল। শেষ বয়সে 3টা বিয়া করছে। কচি কচি মায়াগুলি এই 1 সপ্তাহ বুইরাডার লাগি যা করল। এখন মরার পরও লাশ নিয়া বইয়া আছে। তুই যাইয়া পৌঁছে দিয়ে আয়, তোর কাম শেষ। শান্তির দিদি ওর হাতে একটা সাদা খাম দেয়। কি এইটা? কামাল অবাক হয়ে জিজ্ঞেস করে। কি আবার? টাকা আর ঠিকানা যেখানে যাবে। যা গাড়িতে গিয়া ব। কিন্তু দিদি, এতটা পথে এই রাইতের বেলায় লাশ নিয়ে একলা যাইতে পারুন না। আরে ছেমলা, একলা যাবি কেন? বুইরার 3 বউ যাইব তোর লগে। দেখিস আবার না তুই বুইরা হইয়া যাস। নিজের রসিকতায় নিজেই শান্তির দিদি হেসে উঠে। কি যে কও না দিদি, আমি তাইলে গাড়িতে যাই। যা। আর শুন, বউরে নিয়া চিন্তা করবি না, আমি তোর দিদি আছি। যা ভাগ। 7ম গল্প, বর্ষণ মুখর সন্ধ্যা।
মিসির আলীর সাড়া পেয়ে ইউনুস সাহেব আবার শুরু করলেন। আমার বাবা তখন ছেলের জন্য পাগল প্রায় হয়ে গেলেন। আমার বাবা অতি ভালো মানুষ ছিলেন। ভাই যদি বলতো যে ও মনিকে বিয়ে করতে চায় তাহলে বাবা নির্দ্বিধায় রাজি হয়ে যেতেন, কোন ভুল নেই। বাবা তখন ব্যবসা বাণিজ্য পুরা ছেড়ে দিলেন, সারাদিন বাগান বাড়িতে থাকেন একা একা। আমি তখন ব্যবসা চালাই। আমরা অনেক জায়গায় লোক পাঠিয়েছি তাদের খোঁজে, কিন্তু ওদের পাইনি কোথাও। এভাবে প্রায় বছর খানেক চলে গেল। একদিন সন্ধ্যায় বাবা আমাকে বাগান বাড়িতে ডেকে বললেন, আমি স্বপ্নে দেখেছি তোর ভাই আর মুনি আর এই দুনিয়াতে নাই। ওরা দুজন আমাকে ডাকছে। আমার সময় বুঝি শেষ হয়ে গেল রে বাপ, বলে কান্নাকাটি শুরু করলেন। আমি তেমন গুরুত্ব না দিয়ে দোকানে চলে গেলাম। পরদিন সকালে বাবার মৃতদেহ পাওয়া গেল বাগান বাড়ির পুকুরে। রাতের বেলা যে কোন কারণে হোক বাবা পুকুরে নেমেছিলেন, তারপর আর উঠে আসতে পারেননি। মিসির আলী এইবার একটা প্রশ্ন জিজ্ঞেস না করে থাকতে পারলেন না, কোন থানা পুলিশ হয়েছিল? ইউনুস সাহেব একবার চোখ উঠিয়ে আবার নামিয়ে ফেললেন। বললেন, আসলে তখন তো থানা এত কাছে ছিল না, পুলিশে খবর দিতে অনেক সময় লাগত, তা প্রায় 8-10 ঘন্টার পথ ছিল সেটা। তাই গ্রামের ইমাম সাহেব সহ আমরা লাশ দাফন করে দিই। জানেন তো, মৃতদেহ বেশি সময় মাটির উপরে রাখা ঠিক না, এটা মৃতের আত্মা কষ্ট পায়। মিসির আলী সিগারেটে শেষ টান দিয়ে ফেলে দিলেন, বললেন, সেটা জানি। আচ্ছা, ওই ইমাম সাহেব কই আছেন এখন, যিনি আপনার বাবাকে দাফন করেছিলেন? ইউনুস সাহেব বললেন, ওই ইমাম ভিনদেশী মানুষ ছিলেন, ওনার বাড়ি ছিল রংপুর। তিনি একদিন রাতে কাউকে কিছু না বলে চলে যান। ওনার বাড়ির ঠিকানা আমাদের কারো জানা ছিল না। উনিও আর কোনোদিন ফিরতে আসেননি। মিসির আলী বললেন, আচ্ছা, খুব ভালো। তারপর? ইউনুস সাহেব বললেন, পরপর আমার 3 জন পরিবারের মানুষকে হারিয়ে আমি একটু বিবাদী হয়ে যাই। ব্যবসা বাণিজ্য ছেড়ে দেই কর্মচারীদের উপর। আমিও বাবার মতো ওই বাগান বাড়িতে আশ্রয় নেই। সারাদিন সারারাত ওখানেই থাকতাম। আমার খুব মন খারাপ হতো। আমি বাবা বাবা করে কাঁদতাম। এভাবে কত দিন গিয়েছিল জানি না। হঠাৎ এক গভীর রাতে আমি বাগান বাড়ির বারান্দায় বসেছিলাম। তখন শীতকাল, বাইরে তখন ঘন কুয়াশা। কুয়াশার কারণে আকাশের চাঁদ দেখা যায় না ঠিক মতো। আমি কাঁদছি। হঠাৎ দেখি সেই কুয়াশা ভেদ করে একজন মানুষ এসে দাঁড়ালো আমার সামনে। অন্ধকার আর চাঁদের আলোর মুখচুরির কারণে লোকটাকে বোঝা যাচ্ছে না, তবে এটুকু বুঝতেছি লোকটির সারা শরীর পানিতে ভেজা। আমি অবাক হয়ে গেলাম, কারণ এদিকে শীত অনেক বেশি পড়ে, আর এই শীতের রাতে কেউ একজন খালি গায়ে মাত্র একটা লুঙ্গি পরে থাকতে পারে না দেখলে বিশ্বাস করার মতো না। আমি বললাম, কে ওখানে? লোকটা জবাব দিল, আমি তোর বড় ভাই ইউসুফ, তুই আমার সাথে আয়। বলে লোকটা উল্টো হাঁটা দিল। আমার মনে তখন অনেক আনন্দ। আজ এত বছর পরে আমার ভাই এসেছে। ভাইকে পাবার আনন্দে তখনকার অস্বাভাবিক ব্যাপারগুলো চোখে পড়ল না। আমি মন্ত্রমুগ্ধের মতো হাঁটা ধরলাম ভাইয়ের পিছে পিছে। দেখি আমার ভাইটি বাগান বাড়ির গাছের ফাঁক দিয়ে আস্তে আস্তে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। আমিও গেলাম। দেখি ভাই আস্তে আস্তে হিমশীতল পানিতে গলা পর্যন্ত নেমে গেল। আমি পুকুর পাড়ে এসে দাঁড়ালাম। আমার ভাই তখন আমাকে বলল, ইউনুস, আমি ফিরে আসছি। আমি বললাম, ভাই একদিন তুমি কই ছিলা? ভাই আমার কথার জবাব না দিয়ে বলল, ইউনুস, আমি আর মনি বাড়ি থেকে পালিয়ে যাবার পরে একটা রাস্তায় আমাদের ডাকাত হল। তারপর ওরা আমাকে মেরে নদীতে ভাসিয়ে দিল আর মনিকে কোথায় যেন নিয়ে গেল। সেই থেকে আমি পানি ছাড়া থাকতে পারি না। আমি এখন থেকে এই পুকুরেই থাকব। আমার তখন ভয়ে হাত পা বরফ হয়ে গেছে। আমি একটা ডোক দিলে বললাম, মরে গেছো মানে কি? ভাই একটু ক্ষণক্ষণে গলায় বলল, মরে গেছি মানে মারা গেছি, ইন্তেকাল করছি। এইবার বুঝছস? আমার তখন অবস্থা খারাপ। আমি কোনোমতে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যতদিন ইচ্ছে থাকবা, সমস্যা নেই। ভাই এসে বলল, তুই ভয় পাইস না, আমি তোর কোন ক্ষতি করব না, তুই শুধু আমি যা যা বলি তাই করবি। এই পুরো বাগান বাড়ির পাশে দেওয়াল তুলে দিবি যেন কেউ না আসতে পারে, আর এই পুকুরের পশ্চিম পাশে একটা পাকা খাটলা তুলে দিবি। আমি রাতের বেলা ওখানে বসে আরাম করব। আর শোন, আমার কথা কাউকে বলবি না যেন, না হলে তোর ক্ষতি হবে, আর যাকে বলবি তাকে আমি মেরে ফেলবো আমার নিজের জন্য। মনে থাকে যেন। আমি বললাম, ঠিক আছে ভাই। তারপর আমি পুরো বাগান বাড়ির চারপাশে দেওয়াল তুলে উপরে কাচের টুকরা দিয়ে দিই, আর একটা সুন্দর শান বাঁধানো পাকা খাটলা তৈরি করে দেই। মিসির আলী এবার একটু নড়ে বসলেন। খারাপ না, ভালো একটা গল্প, যদিও অনেক ফাঁকফোকর আছে। তবুও গ্রামের একজন সামান্য ব্যবসায়ী এত সুনিপুণভাবে গল্প পাততে পারেন, তবে বলতে হবে লোকটির মেধা অনেক।
মিসির আলী বললেন, আপনি এই ঘটনা কাউকে বলেছিলেন? ইউনুস সাহেব বললেন, একজনকে বলেছিলাম, আমাদের গ্রামের স্কুলের অঙ্কের মাস্টার। উনি বললেন, ঠিক আছে, আমি এক রাত পুকুর পাড়ে থাকবো। পরদিন সকালে ওনাকে মৃত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। মিসির আলী বললেন, তো আপনি আমার কাছে আসলে কি চাচ্ছেন? ইউনুস সাহেব একটু পেশে নিলেন, তারপর বললেন, দেখেন মিসির সাহেব, আমি গ্রামে থাকতে পারি, কিন্তু আমি বিএ পাশ করেছিলাম সেই সময়ে। আমি দেশি বিদেশি লেখকের অনেক বই পড়ি, সেই সুবাদে আপনারও কয়েকটা বই পড়েছি। আমি জানি, আমার ধারণা আমি ওই পুকুর পাড়ে এক ধরনের হ্যালুসিনেশন হয়। হঠাৎ যেন ইউনুস সাহেবের গলা কেঁপে উঠল, আমি চাই আপনি আমার এই রোগের চিকিৎসা করে দিবেন, আমি সুস্থ হতে চাই। মিসির সাহেব কিছু বললেন না, তার মাথায় অনেক কিছু চিন্তা চলছে। তারপর মিসির সাহেব বললেন, ঠিক আছে, আপনি ঘুমান, আমি কাল ওই বাগান বাড়িটা দেখব, আর কাল রাতে আমি ওখানে থাকব। পরের দিন মিসির আলীর অনেক ব্যস্ত একটা দিন গেল। সারাদিন বৃষ্টি ছিল, তবুও উনি সেদিন গ্রামের মসজিদে গেলেন। মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বললেন, গ্রামের কয়েকজন বৃদ্ধ মানুষের সাথে কথা বললেন। দুপুরে গেলেন থানায়, চেষ্টা করলেন কিছু তথ্য জোগাড় করার। একটা অদ্ভুত তথ্য পেলেন, তিনি বাগান বাড়ির ঘাটলা বানানোর জন্য মাত্র একজন লোক রেখেছিলেন, ইউনুস সাহেব। আর ওই লোকটিও ঘাটলার কাজ পুরোপুরি শেষ হবার আগে মারা পড়ে, তার লাশও পাওয়া যায় ওই পুকুরের পানিতে। এই গুরুত্বপূর্ণ তথ্য কেন ইউনুস সাহেব গোপন করলেন বুঝতে পারলেন না মিসির আলী। বিকেলে যখন ইউনুস সাহেবের বাড়ি ফিরলেন, তখন মিসির সাহেব পুরা কাক ভেজা হয়ে গেছে, শরীর গরম হয়ে আসছে, জ্বর জ্বর ভাব। ইউনুস সাহেবও জ্বরে পড়েছে, প্রায় 102 ডিগ্রির মতো। মিসির আলী একটা ফ্লাক্সে কিছু চা আর এক প্যাকেট বেনশন নিয়ে ইউনুস সাহেবকে বললেন, আমাকে আপনার বাগান বাড়িতে রেখে আসুন, আমি আজ রাতে ওখানে থাকব। ইউনুস সাহেব মিসির আলীকে বাগান বাড়িতে নিয়ে গেলেন। মূল ফটকে বিশাল লোহার গেট, গেটে এত বড় এক তালা। সেই তালা খুললেন ইউনুস সাহেব। মিসির আলী অবাক হয়ে দেখলেন, গেটের চাবি ইউনুস সাহেবের কোমরে একটা কাল সুতা দিয়ে আটকানো, এবং সেখানে মাত্র একটাই চাবি। বুঝতে পারলেন, এই চাবি তিনি 1 মিনিটের জন্যও হাতছাড়া করেন না। মিসির আলীকে বাগান বাড়িতে রেখে ইউনুস সাহেব চলে গেলেন বাড়িতে। যাওয়ার সময় মিসির আলী খেয়াল করলেন, ইউনুস সাহেব জ্বরে কাঁপছেন। রাত 8টা। মিসির আলী পুরা বাগান বাড়ি দেখা শেষ করলেন মাত্র। এত বড় বাগান বাড়িকে পুরা মৃত নগরীর মতো মনে হচ্ছে। অনেক আগাছা আর শুকনো পাতায় ভরে আছে জায়গাটা। কতগুলো দিন এখানে মানুষের আনাগোনা নেই ভাবতেই একটু বিস্ময় অনুভব করলেন তিনি। আকাশে এখন কাল মেঘের খেলা, এই আসছে এই যাচ্ছে, মাঝে মাঝে আকাশের মেঘ খুলে পূর্ণিমার চাঁদ বুকি মেরাই আবার লুকিয়ে যাচ্ছে। মিসির আলী আগে থেকেই একটা ছাতা আর একটা চেয়ার নিয়ে রেখে আসেছিলেন পুকুর পাড়ে, শান বাঁধানো ঘাটলার ঠিক অপর পাশে। মিসির আলী পুকুর পাড়ে গিয়ে চেয়ারে বসলেন, কাঁধের উপর ছাতাটা ফেলে 1 কাপ চা নিলেন। চা শেষ করে একটা সিগারেট ধরালেন। বর্ষাকালে চারপাশে ব্যাঙের ডাকে মুখরিত থাকে, তবে এই পুকুরে কোন ব্যাঙের ডাক শুনতে পাচ্ছেন না তিনি। অবাক করা বিষয়, ব্যাপারটা কেমন ভৌতিক মনে হলো। মৃদু হেসে দিলেন মিসির আলী। তিনি ভূতে ভয় পান না, তবে সাপ হতে ভয় পান। তাই তিনি মাটি থেকে চেয়ারে পা তুলে নিলেন। শুরু হলো অপেক্ষার পালা। তিনি কোন আলো জ্বালাননি, শুধু পকেটে একটা ছোট টর্চ রেখেছেন। ইউনুস সাহেবের ব্যাপারটা নিয়ে ভেবেছেন মিসির আলী। তিনি একটা সাধারণ মানসিক রোগে ভুগছেন। এই রোগের রোগীরা নিজেদের চারপাশে এক ধরনের আলাদা জগৎ তৈরি করে নেয়। সে জগতের দ্বিতীয় কোন সত্তার প্রবেশ নিষিদ্ধ। যে খুনগুলো হয়েছে এই পুকুরে, সেগুলো একদিক থেকে দেখলে খুবই সাধারণ খুব হতে পারে, এতে কোন রহস্য নাই। যেমন স্কুল মাস্টার খুব সাধারণ একজন মানুষ ছিলেন, পরকালে ভয়ানক বিশ্বাস করেন তিনি। এই তথ্যগুলো মাস্টার সাহেবের বাড়ির লোকজন থেকে জেনেছেন মিসির আলী। হয়তো ইউনুস সাহেবের গল্প তার মনে দাগ কাটে। রাতে এই নির্জন বাগান বাড়িতে বেড়াতে এসে তিনি হ্যালুসিনেশনের জন্য কিছু একটা দেখেন। তারপর পুকুরে লাফিয়ে পড়েন। মাস্টার সাহেব সাঁতার জানতেন না, তাই সহজেই মারা যান। ইউনুস সাহেবের বাবার ক্ষেত্রেও একই ব্যাখ্যা দেওয়া যায়। বৃদ্ধ মানুষ ছিলেন উনি, তার উপরে পুত্র শোক। তাছাড়া অনেকদিন একা একা এই নির্জন বাগান বাড়িতে থাকার কারণে উনিও এক ধরনের মানসিক সমস্যায় পড়েন। মসজিদের হুজুর হয়তো সত্যি সত্যি দেশের বাড়ি চলে গেছেন। ইউনুস সাহেবের এই রোগ সারাতে হলে প্রথমে প্রমাণ করতে হবে যে তার ধারণা ভুল, তিনি কোন মৃত ভাইকে দেখেননি। কাল সকালে যখন মিসির আলী অক্ষত অবস্থায় বাড়ি ফিরবেন, তখনই একমাত্র তাকে বিশ্বাস করান যাবে। মিসির আলীর এই একটা গুণ খুব ভালো,
সব সমস্যা আগে সবচাইতে সহজ সমাধান ধরে উনি শুরু করেন। সহজ সমাধান থেকে আস্তে আস্তে জটিলের দিকে যান। এভাবে শুরু করলে কোন পয়েন্ট মিস করবার সম্ভাবনা কম থাকে। রাত অনেক হলো, প্রায় 1টা বাজে। মিসির আলী বসে থেকে থেকে কোমর ব্যথা করে ফেলেছেন। তিনি একটু নড়ে বসলেন। বৃষ্টি অবিরাম ঝরছে, টিপ টিপ শব্দ। পুকুরের পানিতে বৃষ্টির ফোঁটা পড়ে এক চমৎকার শব্দ করছে। মিসির আলী মুগ্ধ হয়ে শুনছেন সেই শব্দ। এমন সময় পুকুরের পানিতে কিছু একটা আলোড়নের শব্দ শোনা গেল। মিসির আলী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন পুকুরের দিকে। কই, না তো কিছু না, হয়তো কোন বড় মাছ শব্দ করেছে। মিসির আলী ভালো করে খেয়াল করলেন। এই তো কিছু একটা নড়ছে পুকুরের ঠিক মধ্যখানে। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না। জিনিসটা আস্তে আস্তে শান বাঁধানো পুকুরের ঘাটলার দিকে এগিয়ে আসছে। মিসির আলী নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। কেউ একজন মিসির আলীর মাথার ভিতর থেকে আর্তনাদ করে চিৎকার করে বলে উঠল, পালাও মিসির আলী পালাও। অষ্টম গল্প, বর্ষার এক রাত্রি। 7:31। সেই সকাল থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। ইউনুস মিয়া তার বাগান বাড়ির পাশে যে শান বাঁধানো পুকুর ঘাট আছে সেখানে দাঁড়িয়ে আছেন। জমাট অন্ধকারে একা, মাথার উপর শরীফ মার্কা ছাতা ধরা, গায়ে সাদা পাঞ্জাবি, ভয়ে বেচারার মুখ পাংশু হয়ে আছে। গ্রামে বিদ্যুৎ থাকলেও ইউনুস মিয়া তার এই বাগান বাড়িতে বিদ্যুৎ সংযোগ লাগান নাই, কারণ এতে তার বড় ভাই ইউসুফের করা নিষেধ আছে। ইউসুফ আলো সহ্য করতে পারেন না, তার অন্ধকার খুব প্রিয়। পুকুর ঘাটে 2 পা তুলে ইউসুফ বসে আছে, 2 হাত বুকের সামনে কাঙ্গালের মতো ভাঁজ করে ধরা। একটা মাত্র আজ ছেঁড়া লুঙ্গি পরা সে। বৃষ্টিতে ভিজে চুপসে গেছে, কপাল বেয়ে পানি নামছে সরু ধারায়, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। ইউসুফের মেজাজ অনেক বেশি করা, এই যেমন এখন খুব কড়া হয়ে আছে ছোট ভাই ইউনুসের উপর। ইউনুস একটু কেসে আবার বলল, ভাইজান, মিসির আলী নামের এক ভয়ানক বুদ্ধিমান মানুষ আমার বাড়িতে এসেছেন। আমি ভাবতেছি আপনার সমস্যার কথা ওনাকে বলব। ছোট ভাইয়ের উদ্ধত্তে ইউসুফ একটু বিরক্ত হলেন। চোখ তুলে চাইলেন ছোট ভাইয়ের দিকে। বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেল ইউনুসের। এই অন্ধকারেও বিড়ির আগুনের মতো জ্বলছে ইউসুফের চোখ। ইউসুফ শ্লেষ মেশানো কণ্ঠে বললেন, আমার কোন সমস্যা নাই, তুমি ওকে বলতে পার, তবে লাভ নাই। গতবার তো ওই স্কুল মাস্টারকে বলেছিল, মনে নাই ওই স্কুলের মাস্টারকে কিভাবে মারছিলাম? বলেই কেনা কেনা কণ্ঠে উচ্চস্বরে হেসে উঠল ইউসুফ। সেই হাসি যেন ইউনুসের বুক এপর ওপর করে দিল। ইউনুস অতি দ্রুত বলে উঠল, মিসির আলী সাহেব ভয়ানক বুদ্ধিমান, সে ওই স্কুল মাস্টারের মতো বোকা না, আপনি তার বুদ্ধির সাথে পারবেন না। ইউসুফ একদলা থুতু ফেলল ঘাটের পাকা ফ্লোরে। তারপর বলল, ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাকে যেভাবেই হোক এখানে নিয়ে আসো, দেখা যাক। বলেই ইউসুফ আস্তে আস্তে সিঁড়ি বেয়ে পুকুরের পানিতে নেমে গেল। হাঁটু পানি থেকে কোমর পানি, কোমর থেকে গলা, একসময় পুরো শরীর ডুবে গেল পুকুরের কাল জলে। ইউনুস কিছুক্ষণ তাকিয়ে রইল পুকুরের দিকে, তারপর অন্ধকার বাগান বাড়ি থেকে ধীরে ধীরে পা বাড়াল মিল বাড়ির দিকে। মিসির আলী সাহেব টিনের তৈরি আধা পাতা ঘরের বারান্দায় বসে আছেন। বাইরের বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। মিসির আলী সাহেবের টিপটিপ বৃষ্টি খুব পছন্দ। টিপটিপ বৃষ্টি দিয়েছেন অলস বৃষ্টি। বয়সের কারণে তার নিজের গতিও একটু মন্থর হয়ে গেছে, আর সেই কারণেই অলস জিনিস ইদানিংকালে ভালো লাগছে তার। লক্ষণ ভালো না। গ্রামে গ্রামে এখন বিদ্যুতের ছড়াছড়ি, এই বাড়িতেও বিদ্যুৎ আছে। তবে মিসির আলী সাহেব বারান্দার লাইট অফ করে দিলেন, কারণ বিদ্যুতের আলোয় বৃষ্টি দেখতে ভালো লাগে না। কই যেন পড়েছেন চাঁদের জ্যোৎস্না দেখতে হয় খোলা মাঠে, আর রাতের বৃষ্টি দেখতে হয় অন্ধকারে বসে। মিসির আলী অনেক চেষ্টা করলেন কথাটা কার মনে করতে, কিন্তু পারলেন না। স্মৃতি বেইমানি কারা শুরু করে দিয়েছে। লক্ষণ ভালো না। বেতের চেয়ারে 2 পা তুলে বসলেন মিসির আলী। হাতে ধোয়া উঠা 1 কাপ লাল চা, চায়ে একটু লবণ দেওয়া, তবে খেতে ভালোই লাগছে তার। মিসির আলী একটা সিগারেট ধরালেন। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। তিনি বৃষ্টি দেখে মুগ্ধ হয়ে গেলেন। তারপর হঠাৎ একটা কবিতার 2 লাইন আবৃত্তি শুরু করলেন। আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, এই 2 লাইনই উনি আবৃত্তি করতে থাকলেন। মিসির আলী এই পুরা কবিতাটা মুখস্থ পারেন, তার স্মৃতি শক্তি ভালো। তবুও কেন তিনি শুধু এই 2 লাইন আবৃত্তি করছেন তা বুঝতে পারলেন না। এই অজপাড়া গায়ে এসেছেন একটা বিয়ের দাওয়াতে, কিন্তু শহরে ফেরার আগেই বৃষ্টি শুরু। রাস্তায় পানি উঠে যাওয়ায় বাস চলাচল বন্ধ, তাই শহরে ফিরতে পারেননি। বিয়ে বাড়িতে অনেক লোকজন, তাদের থাকার ব্যবস্থা হলো প্রতিবেশীদের বাড়িতে।
মিসির আলীর দায়িত্ব পড়ল ইউনুস সাহেবের ঘাড়ে। ইউনুস সাহেব একজন অবস্থা সম্পন্ন মানুষ। গঞ্জে বিরাট দোকানপাট আর গ্রামে তো জমিজমার অভাব নাই। সব অবস্থা সম্পন্ন মানুষের মধ্যে যেমন একটু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, ইউনুস সাহেবও তার ব্যতিক্রম নয়। 55 বছরের এই লোকটি কখনোই মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না। এটা নিজে মিসির আলী একটা লজিক দাঁড় করেছে। হতে পারে এই লোকটির পুরানো পাপ আছে মনে, তার ভয় হয় তার চোখের দিকে তাকালে সবাই বুঝে ফেলবে যে পাপটা উনিই করেছে। ইউনুস সাহেবকে নিয়ে এই ধরনের চিন্তা করেছেন বলে মিসির আলী একটু লজ্জিত হলেন। ইউনুস লোকটা যথেষ্ট অমায়িক এবং মিশুক। মিসির আলীর সিগারেট শেষ হয়ে গেল, তিনি আবার একটা সিগারেট ধরালেন। চায়ের খালি কাপটা মেঝেতে রাখলেন, তারপর ঘড়ি দেখালেন রাত 9টা। বৃষ্টির বেগ বাড়ছে, টিনের চালে শব্দ হচ্ছে অবিরত। ইউনুস সাহেব মিসির সাহেবের ফরমাস খাটার জন্য পাশের বাড়ির একটা ছেলেকে ডেকে এনেছেন। ছেলের নাম মতিন। তবে মতিন এই মুহূর্তে বারান্দার মাটিতে বিছানা পেতে শোয়ার সাথে সাথেই গভীর ঘুমে চলে গেল। গ্রামের মানুষ খুব দ্রুত ঘুমাতে পারে। মতিন ঘুমে বিছানায় কাত হয়ে ফোঁস করে ঘুমাচ্ছে। ঘুমন্ত মানুষের দিকে তাকাতে ভালো লাগে মিসির আলীর, কারণ সেই সময় মানুষের মুখ থেকে সকল দুশ্চিন্তা সরে গিয়ে স্বর্গীয় আবেশ চলে আসে। মিসির আলী পরম মমতায় তাকালেন মতিনের দিকে। পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে ছেলেটা। মিসির আলী ঠিক করলেন ইউনুস সাহেবকে বলে একে মিসির আলী ঢাকায় নিজের কাছে নিয়ে যাবে। তিনি ছেলেটিকে স্কুলে ভর্তি করিয়ে দিবেন। তবে ছেলেটির পড়াশোনায় আগ্রহ একেবারে কম। গ্রামের স্কুলে যায় মাসে 2-3 দিন, এখনো সে ক্লাস 2 পাস দিতে পারে না। সে গত 4 বছর ক্লাস 2-তে, এটা নিয়ে সে গর্বিত। তাকে যদি জিজ্ঞেস করা হয় কি রে মতিন কোন ক্লাসে পড়তুম, মতিন অনেক গর্ব করে উত্তর দেয় ক্লাস 2-তে পড়ি। সে ফেল করবে তবু স্কুল ছাড়বে না, আবার স্কুলে নিয়মিত যাবেও না। এমন সময় ইউনুস সাহেব বারান্দায় ঢুকলেন। লোকটা পুরোপুরি ভিজে গেছেন। মিসির আলী একটু অবাক হলেন, কারণ ইউনুস সাহেবের হাতে একটা প্রায় নতুন ছাতা আছে। তবে মিসির আলী কিছু বললেন না, শুধু চেয়ার থেকে পা নামিয়ে বসলেন। স্যার, আপনি বসেন, পা নামানোর দরকার নাই, বললেন ইউনুস সাহেব। মিসির আলী একটু বিব্রত বোধ করলেন। এই বয়সের একজন মানুষ তাকে স্যার বলে ডাকে, এটা শুনতেও একটু অন্যরকম লাগে। মিসির আলী মৃদু হেসে বললেন সমস্যা নেই, আপনি যান, কাপড় চেঞ্জ করেন, ঠান্ডা লেগে যাবে। ইউনুস সাহেব ভিতরে চলে গেলেন। মিসির আলী আবার পা উঠিয়ে আরাম করে বসলেন। একটা মজার ব্যাপার হলো ইউনুস সাহেবের এত বড় বাড়িতে শুধু ইউনুস সাহেব একা থাকেন। বিয়ে করেছিলেন, তবে বউ বিয়ের 2 মাসের মাথায় চলে যায় আর ফেরত আসেনি। ইউনুস সাহেব বিয়ে করেননি। পাশের বাড়ি থেকে মতিনের মা এসে রান্না করে দিয়ে যায়। এত বড় বাড়িতে ইউনুস সাহেব কিভাবে থাকেন তা ভাবতেই একটু অবাক হলেন মিসির সাহেব। কোথায় যেন একটু অস্বাভাবিকতা আছে, একটু মন বলছে সাবধান, মিসির আলী সাবধান। রাত 10টা, সামনাসামনি 2টা বেতের চেয়ারে বসে আছেন মিসির আলী আর ইউনুস সাহেব। যথারীতি ইউনুস সাহেবের চোখ নিচের দিকে। পাশে এখনো মতিন ঘুমাচ্ছে বেঘরে। বারান্দায় 2টা 5 টাকা দামের মোমবাতি জ্বলছে। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে ধীরে ধীরে। বাতাসে মোমের শিখা তিরতির করে কাঁপছে। বারান্দায় গভীর নিস্তব্ধতা ভর করেছে। মিসির আলী একটু অস্বস্তি বোধ করলেন। শেষে তিনি নিজেই নীরবতা ভঙ্গ করলেন, আপনাদের গ্রামটা অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। ইউনুস সাহেব চোখ তুলে একটু মিসির সাহেবের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেললেন। বললেন জি, ঠিক বলেছেন স্যার। আবার নিস্তব্ধতা নেমে এল। মিসির আলী সাহেব এবার সত্যি সত্যি অস্বস্তিতে পড়ে গেলেন। তবে এইবার নীরবতা ভঙ্গ করলেন ইউনুস সাহেব। স্যার, আমি আপনার কথা অনেক শুনেছি, আপনি অনেক বিজ্ঞ লোক, এটা আমি জানি। আমার একটা সমস্যা আছে। মিসির আলী এবার নড়ে চড়ে বসলেন। একটা পেনশন ধরালেন তিনি। তারপর বললেন হ্যাঁ, অবশ্যই বলুন, আমি শুনছি। ইউনুস সাহেব একটা পুরাতন ছবি দিলেন মিসির আলীকে। তিনি ছবিটা নিয়ে মোমের আলোতে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। একজন যুবকের সাদাকাল ছবি। চেহারায় কিছুটা কাঠিন্য আছে, যা ইউনুস সাহেবের চেহারায় অনুপস্থিত। ইউনুস সাহেব মাটির দিকে তাকিয়ে শুরু করলেন, এটা আমার বড় ভাইয়ের ছবি। আজ থেকে ঠিক 32 বছর আগের। তার নাম ইউসুফ। আমার থেকে 3 বছরের বড়। আমাদের 2 ভাইয়ের মধ্যে অসম্ভব মিল ছিল। আমি বয়স তখন 20-21 বছর। আমরা 2 ভাই বাপের ব্যবসা দেখাশোনা করি। বাপের বিরাট কারবার ছিল গঞ্জে। রাতের বেলা আমরা 2 ভাই পালা করে দোকানে থাকি। আমার মা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। বাবা অনেক শখ করে ওই পাশের বাগান বাড়িটা করেছিল।
আমাদের বাড়িতে আমি, আমার ভাই ইউসুফ, বাবা ছাড়াও একজন অন্য মানুষ থাকত। তার নাম ছিল মনি। আমার এক খালাতো বোন। বাপ মা মরা মেয়ে ছিল সে, তাই আমার বাবা ওকে আমাদের বাড়িতে এনে রাখেন। ইচ্ছা মনি বড় হলে তাকে বিয়ে দিবেন। মনির তখন প্রায় 17-18 বছর। দেখতে অনেক রূপবতী ছিল মনি। মনি সেই ছোটবেলা থেকে আমাদের বাড়িতে মানুষ, আমরা একসাথে বড় হয়েছে। বাবা অনেক দেখে একটা ভালো সম্বন্ধ ঠিক করলেন মনির জন্য। ছেলেও গঞ্জে ব্যবসা করে। বিয়ে প্রায় ঠিক তখন। সে দিন এমন এক বৃষ্টির রাত। আমি গঞ্জের দোকানে, রাতে ওইখানে থাকবো। বাইরে অনেক ঝড়। দোকানে আমি একা থাকি। রাতের বেলা সব কর্মচারীর ছুটি থাকে। গঞ্জ থেকে আমাদের বাড়ি প্রায় 3 কিলো দূরে। সেই রাতেই মনি আমার বড় ভাই ইউসুফের সাথে পালিয়ে গেল। বুঝলাম ভাইয়ের সাথে মনির মন দেওয়া নেওয়া ছিল অনেক আগ থেকে। মিসির সাহেব, আপনি কি আমার কথা শুনছেন? মিসির আলী তন্ময় হয়ে শুনছিলেন। কিছু প্রশ্ন এসেছে মনে, এই যেমন, ইউনুস সাহেব বললেন যে তাদের 2 ভাইয়ের মধ্যে অনেক মিল ছিল, তাহলে স্বাভাবিকভাবেই বড় ভাইয়ের প্রণয়ের কথা তার আগে থেকে জানার কথা। যাই হোক, মিসির আলী আর প্রশ্ন করলেন না। তিনি একটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, বলেন, আমি শুনছি। নবম গল্প, ঘুটঘুটে অন্ধকার। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে খানিকটা কৃত্রিম আলো, ঝিঝি পোকার কৃত্রিম ডাক। আর কোন সারা শব্দ নেই এমন একটা পরিবেশে অনেক দূর থেকে শোনা গেল, লাইট, ক্যামেরা, অ্যাকশন। আমি যেখানে শুয়ে আছি সেখানে শোয়ানো আছে আমার মতো আরো 3 জন অভিনেতা। আমি সহ মোট অভিনেতা 4 জন। এই হরর ফিল্মটার শুটিং হচ্ছে এফডিসিতে 4 নম্বর ফ্লোরে। আমি নতুন অভিনেতা। এর আগে মাত্র একটা হরর ফিল্মে অভিনয় করেছি, মাত্র, তাও একটা লাশের ভূমিকায় মিনিট খানেকের অভিনয়। আমি কোন কাজও পাচ্ছিলাম না মনের মতো। আমি এর আগের অভিনয়ের জন্য বেশ ভালো একটা রোল পেয়েছিলাম, কিন্তু গোলমাল বাজে একদম শেষে গিয়ে। আমি ভুল করে লম্বা একটা শর্টের একদম শেষ 3 সেকেন্ডের আগে শ্বাস নিয়ে ফেলি। কেঁপে ওঠার জন্য আমার এই শর্টটাই বাদ দিয়েছিলেন আগের ছবির পরিচালক, কারণ এর আগে প্রায় 10 মিনিটের শর্ট নেওয়া হয়ে গিয়েছিল এবং তাতে খরচ হয়ে গিয়েছিল প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। তাই আমাকে একদম একটা বাজে মরা পার্ট করতে দেন করুণা করে। এই একটা পার্টের জন্য আমাকে বর্তমান ছবির পরিচালকের কাছে ধর্ণা দিতে হয়েছে অনেকবার। হাতে পায়ে ধরে টাকা না নেবার শর্তে আমি রাজি হই এই মরার ভূমিকায় অভিনয় করতে। কোন কারণে আমার ভুল হলে টাকা দেবেন না আমাকে এই শর্তে আমি এখন শুয়ে আছি এই ফ্লোরের নকল স্টেজের একপাশে একটা কফিনের সাথে হেলান দিয়ে। অনেকবার অনুরোধের পর এই রোল আমি পেলেও এতে অনেক রিস্ক ছিল, কারণ আমার শরীরে একটা ইনজেকশন নিতে হয়েছে আমার সকল পেশিকে ঘণ্টাখানেকের জন্য অলস করে দেবার জন্য। এই ইনজেকশন নেবার পর প্রায় মিনিট 20 কেটে গেছে। এর মাঝে আমার হার্টবিট কমে দাঁড়িয়েছে মোটে 30-এর ঘরে। খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছি, আমি নিচ্ছি না নিতে বাধ্য হচ্ছি, কারণ আমি মরার মতো পড়ে আছি 4টা ক্যামেরার সামনে। শর্টেক শেষ হলেই আমাকে আরেকটা ইনজেক্ট করে ঠিক করে দেওয়া হবে, এমনটাই বলেছেন ছবির পরিচালক ইসহাক সাহেব। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু শেষে চিন্তা করলাম অনাথ পরিবারের সন্তান আমি, কিছু টাকা পেলে এই মাসটা কিছুটা শান্তিতে কেটে যাবে। কাজটা না পেলে আমার আগের খারাপ রেকর্ডের কারণে আমাকে না খেয়ে থাকতে হবে প্রায় সারা মাস। এর চেয়ে কয়েক ঘন্টায় 1010 টাকা পাওয়া যাবে ভেবে এই লাশের ভূমিকায় আমি পড়ে আছি। দেখতে হত্যা সত্যিকারের লাশের মতোই লাগছে আমাকে। শর্টটা ছিল এরকম যে কিছু লাশ পড়ে থাকবে এদিক সেদিকে। একটা টেবিলে অনেকগুলো অস্ত্র থাকবে, যেমন চাপাতি, ছুরি ইত্যাদি। এর মাঝে একজন কসাই এসে লাশগুলো কাটতে শুরু করবে। আমাকে ইসহাক সাহেব অভয় দিয়েছিলেন এই বলে যে এই কসাইয়ের ভূমিকায় তিনি নিজে অভিনয় করবেন। উনি আমাকে কথাটা বলে উপরে বেশ গর্ববোধ করলেও ভেতরের খবর হলো, দামি হলেও কোন লাশের হাত পা কাটতে কোন কেউ রাজি হয়নি। উনার বাজেটও এমন নেই যে কেউ সাজে এসে রাজি হবে। আমার মতোই তিনিও খরচ বাঁচাতে নিজেই অভিনয় করতে যাচ্ছেন। উপরে উপরে খুশি হলেও ভেতর ভেতর কেমন যেন ভয় পাচ্ছিলাম, কারণ শক্তিমান অভিনেতা শাকিল খান পর্যন্ত এই ছবিতে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছেন এতে বাজেট খুব কম বলে। আর শাকিল খানের মতো অভিনেতার কি দায় পড়েছে যে উনি একটা কসাইয়ের ভূমিকা করবেন, তাও সব অখ্যাত মানুষের ভিড়ে। তাই কাউকে রাজি করাতে না পেরে শেষে নিজেই শুরু করলেন অভিনয় পরিচালক ইসহাক সাহেব। অ্যাকশন শব্দ শোনার কিছুক্ষণ পর অভিনয়ের এলাকায় প্রবেশ করল কসাই, কিন্তু ইহসান খানকে ছাপিয়ে গেছে কসাইয়ের অভিনয়। আর মেকআপ এত ভালো হয়েছে যে আমি চিনতে পারছি না। বয়স 1,45,000 থেকে নেমে এসেছে 25-এর কোঠায়। আমি আগেই বলে রেখেছিলাম ইহসান খানকে যে আমি লাশের ভূমিকায় অভিনয় করলে ও চোখ খোলা রাখব।
প্রথমে গাইগুই করলেও পরে রাজি হন তিনি 2 ডোজ ঔষধ ইনজেকশন দেবেন এই শর্তে। মেকআপ রুম থেকে লাশের মেকআপ আর কস্টিউম পরে যখন উনার রুমে গেলাম তখন উনি মাত্র মেকআপ নিচ্ছেন। আমি যাওয়ার পর তিনি নিজেই আমার হাতে ইনজেকশন দিলেন। এটা পুশ করা মাত্রই মনে হয়েছে আমার শরীরের একটা পেশিও কোন কাজের না, সব যেন একটা একটা করে ঘুমিয়ে পড়েছে। সেই থেকে আমি শুয়ে আছি এই কাঠের বাক্সের উপর, কোনো রকমে চোখ মেলে তাকাতে পারছি। মস্তিষ্ক কাজ করছে কিন্তু অনেক কিছু বুঝতে সমস্যা হচ্ছে। কানে ভালোই শুনতে পাচ্ছি। বস্তুটি একটা লাশের মতো অবস্থা আমার। 3 জন লোক আমাকে ধরে এইখানে শুয়ে দিয়েছে। এরপর শুরু হয়েছে ক্লান্তিকর অপেক্ষা। ভৌতিক পরিবেশ বেশ ভালোভাবেই জমিয়েছে ইহসান খানের স্টেজ। শিল্পীরা, চারপাশে ধোয়া ধোয়া অন্ধকার, একটা হালকা আলো ছড়িয়ে পড়েছে আমি সহ 3 লাশের ডামির উপর। আর কোন আলো ছিল না। আর এখন আরেকটা লালচে আলো এখন ইহসান খানের উপর। ইহসান খানের পোশাকটাও সেই রকম ভয়ঙ্কর, মনে হচ্ছে কোন এক ইংরেজি মুভি থেকে উঠে এসেছেন মৃত্যুপুরীর কসাই। বেশ পরিণত মেকআপ, আমিও চিনতে পারছি না ভালো মতো। সেটে এসে ইপুল অভিনয় শুরু করে দিয়েছেন। একটা টেবিলের উপর সাজানো ছিল নানা রকম অস্ত্র ও সরঞ্জাম। সেখান থেকে একটা চাপাতি তুলে নিয়ে নিখাত কসাই এর মতো ধার পরীক্ষা করলেন চোখ দিয়ে। তারপর টেবিলে রাখা একটা ডামিরও পায়ের নিচ দিক থেকে কাটতে শুরু করলেন। বাহ, কি নিপুণ অভিনয়! যেন ইহসান খানের জন্মই হয়েছে কসাই এর ভূমিকায় অভিনয় করার জন্য। সেটে শুনশান নীরবতা, শুধু কসাই এর একটানা তোপাতক মাংস কাটার শব্দ শোনা যাচ্ছে। টেবিলের উপর রাখা একটা কাটা পাকে কেটে 5 টুকরা করলেন কসাই সাহেব। যে এই হাড় বানিয়েছে তার জুড়ি মেলা ভার। আমি 10 হাত দূর থেকে হাড়ের সাদা অংশ আর ধুয়ে পড়া রক্তের মাঝে লালচে মাংস দেখতে পাচ্ছি। আজ থেকে ইহসান সাহেবকে এই নামেই ডাকবো আমি। অন্তত আমি এই অভিনয় করতে পারতাম না। একবার ও কাট না বলে এভাবে একটানা অভিনয় করা সহজ কথা না। ওফ, আর পারলাম না। চোখের পাতা নবমবারের মতো বন্ধ করে আবার খুললাম আমি, এবং সাথে সাথে ভয়ঙ্কর ভাবে কসাই আমার দিকে তাকালো। এই প্রথম মনে হলো এই চোখ ইহসান খানের চোখ নয়। আমি ইহসান সাহেবকে ভালোভাবেই চিনি। ইনি ইহসান খান হতেই পারেন না। হয়তো অভিনয়ের আগে উনি আরেকজন অভিনেতা পেয়ে গেছেন, কিংবা অন্য কোন মানুষ চলে এসেছে সেটে। আমার দিকে খানিকটা তাকিয়ে থপ থপ করে আমার সামনে এসে আমাকে পাঁচগোলা করে নিয়ে গেল ফেললো বড় টেবিলটার উপর। তারপর একটা ছুরি দিয়ে আমার গায়ে পরা টি শার্ট ছিঁড়ে ফেললো 2 ভাগ করে। কথা ছিল এরপর একটা ধামা নিয়ে কোপ দেবার আগেই ইহসান সাহেব কাট বলে শট শেষ করবেন। কিন্তু কসাই বাবাজি বোধহয় ভুলে গেছে আমার টি শার্ট কাটার সময় আস্তে করে ছুরিতে চাপ দেবার কথা। এত জোরে চাপ দিয়েছে ছুরিতে যে আমি নিজেই বুঝতে পারছি ছুরির একটা কোণা লেগে আমার বুকের কাছটায় সৃষ্টি হয়েছে একটা লাল দাগ। আমি বেশ ব্যথা পেলাম, কিন্তু এই সময় কোনোভাবেই শ্বাস নেওয়া যাবে না, তাই মরার মতো পড়ে রইলাম আমি। টি শার্ট ছিঁড়েই হিংস্র একটা হাসি দিল কসাই। শুনেই বুকের ভেতরটা দুপাদুপ করে উঠল। তারপর একটা ধামা হাতে নিয়ে ভালমতো ধার পরীক্ষা করে একটা হাসি দিল সে, এবং মাথার উপর ধামাটা ধরে কোপ দিতে যাবে এমন ভঙ্গিতে দাঁড়ালো কসাই এবং শট শেষ। কিন্তু না, কাট শব্দটা কেউ চিৎকার করে আগের মতো বলল না। কেউ কাট শব্দটা এখনও বলছে না। পরিচালক যদি আমার সামনে কসাই এর ভূমিকায় হয় তাহলে সে কেন কাট বলছে না? সে কেন আস্তে আস্তে ধামা নামিয়ে আনছে আমার ডান পায়ের গোড়ালির দিকে? কেউ কাট বলেনি, তাই ক্যামেরা রোলিং করে চলেছে, এবং আস্তে আস্তে ধামাটা নেমে আসছে আমার পায়ের দিকে। আমি বুঝতে পারছি কোন একটা দারুণ ভুল হতে চলেছে, কিন্তু আমি মুখ নাড়াতে পারছি না। আমি কিছু বলে উঠার আগেই ধামাটা এসে কোপ বসাল আমার ডান পায়ে, এবং এক কোপে আমার পায়ের একটা অংশ কেটে ফেলল কসাই। তীব্র যন্ত্রণায় আমার মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কেঁপে উঠল। আমার হার্টবিট বেড়ে গেল প্রচন্ড গতিতে। রক্তের ধারায় ভিজে গেল আমার আরেকটা পা। আমি টের পাচ্ছি গরম তরলের অবিরাম ধারা বের হয়ে যাচ্ছে আমার শরীর থেকে, কিন্তু আমি কাউকে জানাতে পারছি না। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে আমার দেহ। আমার দিকে আরেকবার তাকিয়ে আবার ধামা তুলে ধরল কসাই। এবার ধামাটা এগিয়ে আসছে আমার গলার দিকে। আমি শেষবার নিঃশ্বাস নিলাম প্রাণ ভরে। ঠান্ডা বাতাসে শেষ ছোঁয়া এসে ভরিয়ে দিল আমার ছটফটে ফুসফুস। পরদিন আবার শুটিংয়ের সেট ফেলা হয়েছে এফডিসির 5 নম্বর ফ্লোরে। 4 নম্বর ফ্লোরে তুমি আমার প্রেম সিনেমার গানের শুটিং হবে, তাই 5 নম্বর ফ্লোরে সেট সাজানোর জন্য টিম প্রস্তুত। কসাই ছবির পরিচালক ইহসান খান নিজে এসে বুঝিয়ে দিলেন ডিজাইনারদের কিভাবে সাজাতে হবে। ওদের দেয়া হয়েছে চাপাতি, ধামা সহ অনেকগুলো অস্ত্র, সাথে নকল হাত, পা, রক্ত ইত্যাদি। একটা কম বয়সী ছেলে আজ এসেছে এখানে সেট সাজাবার জন্য।
সে এক মনে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে একটা কাটা মাথার দিকে। প্রথমে চিনতে পারেনি, কিন্তু পরে চিনেছে এটা নতুন অভিনেতা নিয়াজ মোরশেদ এর মতো, যেই বানিয়েছে অবিকল বানিয়েছে। গত মাসে নিয়াজ মোরশেদের সাথে প্রথম দেখা, একটা পার্ট দেবার জন্য অনেক ধরেছিল, তাই ইহসান খানের কাছে নিয়ে গিয়েছিল সে। এই কথাগুলো ভাবতে ভাবতে তন্ময় হয়ে গিয়েছিল সে। হঠাৎ ইহসান সাহেবের ধমক খেয়ে মাথাটা টেবিলের উপর রেখে আবার কাজে মন দিল সে। এরপর কাটা হাত পা গুলো আংটা দিয়ে দেওয়ালের সাথে ঝুলাতে ব্যস্ত হয়ে গেল সে। দশম গল্প, রাত 9টা। রাত বেশি নয়, 9টা সাড়ে 9টা হবে হয়তো। আমরা 5 জন বন্ধু মিলে সুন্দরবনের বুগলার চরে গর্জন গাছের নিচে বসে গল্প করছিলাম। অন্ধকার রাত, খুব ঠান্ডা বাতাস, নানান গাছের পাতার সর শব্দ। চা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, এলোমেলো বিভিন্ন কথাবার্তা বলছি। আজ সন্ধ্যায় আমরা সুন্দরবনে এসে পৌঁছেছি। হঠাৎ সুমন বলল, 1 মাইল দূরে একটা ভূতের বাড়ি আছে, অনেক আগের পুরনো ভাঙ্গা বাড়ি। সুন্দরবনের আশেপাশে যারা থাকেন তারা বলেন বাড়িটা ভূতের। অনেকে বন থেকে মধু ও কাঠ সংগ্রহ করতে গিয়ে যারা কৌতূহলে এ বাড়ির কাছাকাছি গিয়েছে তারা আর ফিরে আসতে পারেনি। এই যুগে কেউ ভূতের কথা বললে আমার খুব রাগ হয়। মুহূর্তের মধ্যেই আমি ঠিক করে ফেললাম ভূতের বাড়িতে আমি যাব। মানুষের থাকার জায়গা নাই আর ভূতের বাড়ি, ফাজলামো। আমরা সবাই মিলে 2 ঘন্টা হেঁটে সেই ভূতের বাড়ি খুঁজে বের করি। তখনও রাত 12টা বাজেনি। দোতলা ভাঙ্গা বাড়ি, কোনো দরজা জানালা নেই, যেন পুরো বাড়িটা গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছে। শ্যাওলা পড়া, ইটের ফাঁকে ফাঁকে বড় বড় গাছ হয়েছে। সবাই নিচে থাকবে, আমি একা উপরে যাব, কারণ আমার শখ বেশি। যদি ভূত আমাকে মেরে ফেলে তাহলে আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। ওদের নানান শর্ত আমি সব মেনে নিলাম। অনেকক্ষণ বাড়ির চারপাশ দিয়ে ঘুরেও বাড়ির ভেতরে প্রবেশ করার কোনো দরজা খুঁজে পেলাম না। চারিদিকে প্রায় 7 ফুটের দেয়াল দিয়ে ঘেরা এবং দেয়ালের উপর তারকাটা ও ভাঙ্গা কাঠ বসানো। ওদের সবাইকে নিচে রেখে আমি উপরে উঠলাম। বন্ধুরা সাহায্য না করলে 7 ফুটের দেওয়ালে একা ওঠা সম্ভব হতো না। ভাঙ্গা কাছে হাত কেটে গেল অনেকখানি। অনেক ঝামেলা করে দোতলায় উঠলাম জানালা দিয়ে। বন্ধুরা সবাই আমার অপেক্ষায় আছে। গলায় তীব্র অন্ধকার, কিছুই দেখা যায় না। আমি খুব ধীরে ধীরে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছি। ছাদে ওঠার সিঁড়ি খুঁজে পাচ্ছি না। কোনো কারণ ছাড়াই হঠাৎ খুব ভয় পেলাম, অনেক ভয় পেলাম। যদিও কোনো ভূত বা অন্য কিছু দেখিনি, শুধু মনে হলো যেন আমি অনন্তকাল ধরে এই ঘরে হেঁটে বেড়াচ্ছি। অনেকক্ষণ পর বুঝতে পারলাম আমি পথ হারিয়ে ফেলেছি। যে দিক দিয়ে দোতলায় উঠেছিলাম সেই পথ খুঁজে পাচ্ছি না। সব ভাঙ্গা দরজা জানালাগুলো যেন কোনো কারণে অদৃশ্য হয়ে গেছে। এই ভূতের বাড়ি থেকে আমি আর বেরোতে পারবো না। কে যেন আমার নাম ধরে একবার ডাকলো, তারপর এক আকাশ নীরবতা, কোনো শব্দ নেই। আমি খুব সাহসী নই, তবে ভূত প্রেত বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। খুব সিগারেটের তৃষ্ণা পেয়ে গেল। প্যাকেটে হাত দিয়ে দেখি সিগারেট আছে কিন্তু ম্যাচবাক্স নেই। খুব রাগ হলো। কার উপর রাগ হলো কে জানে। কি করি কিছুই বুঝতে পারছি না। খুব অস্থির লাগছে। হঠাৎ শুনতে পেলাম কারা যেন ফিসফিস করে কথা বলছে, মেরে ফেলো মেরে ফেলো। আমি চোখ বন্ধ করে বললাম, ঈশ্বর সাহায্য করো, সাহায্য করো। গল্পগুলি মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ।